যখন আমার প্রাক্তন স্বামী বিজয় খান সেবা হাসপাতালের সেই স্বয়ংক্রিয় দরজা দিয়ে তার ১৪ বছরের মেয়েকে কোলে তুলে দৌড়ে ভেতরে ঢুকল এবং রিসেপশনের সোফায় বসে থাকা আমার ওপর যখন তার চোখ পড়ল, তখন তার মুখে যে হাসিটা ফুটে উঠল তা ছিল তীব্র ঘৃণায় ভরা। সে দাঁড়িয়ে উঠল, নিজের অসুস্থ মেয়েকে কোলে সামলে নিল এবং তারপর আমার দিকে তাকিয়ে বলল, আরে বাহ শিলা, তুমি কি এখানে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করো? আমি তো জানতামই তোমার এই অবস্থাই হবে। তার কণ্ঠস্বরে সেই পুরনো অহংকারের ধ্বনি স্পষ্ট ছিল। আমি আমার নিঃশ্বাস আটকে রাখলাম, আমার রক্ত যেন হিমশীতল হয়ে গেল। ১৮ বছর পর প্রথমবার আমি সেই লোকটার সামনে দাঁড়িয়েছিলাম যে আমাকে এবং আমার সন্তানকে তখন ছেড়ে গিয়েছিল যখন আমাদের তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমি নিচের দিকে তাকালাম না, আমি সোজা তার চোখের দিকে তাকিয়ে রইলাম। আমি আর সেই ২৮ বছরের দুর্বল নারী ছিলাম না যাকে সে ভেঙে ফেলতে পারত। এখন আমি ৪৮ বছরের শিলা সিংহ, একজন মা যে একাই নিজের ছেলেকে পৃথিবীর সেরা ডাক্তারদের একজন বানিয়েছে। নার্স তার মেয়েকে তার কোল থেকে নিয়ে ইমার্জেন্সির দিকে ছুটতে শুরু করল। সোনালির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার কপাল ঘামে ভিজেছিল, নিঃশ্বাস ফুলে উঠছিল। কিন্তু বিজয় ওখানেই দাঁড়িয়ে রইল, আমার দিকে এমনভাবে একদৃষ্টে তাকিয়ে রইল যেন তার অসুস্থ মেয়ের চিন্তার চেয়ে আমাকে নিচু করার দিকেই তার বেশি মনোযোগ ছিল। বলো না শিলা, সে বলল, এবং তার কণ্ঠে বিষ মেশানো ছিল। তোমার সেই নষ্ট ছেলেটা কোথায়? সেই ডাউন সিনড্রোমওয়ালা এখনও বেঁচে আছে নাকি প্রকৃতি সেই কাজটা করে দিয়েছে যা তোমার ১৮ বছর আগেই করে দেওয়া উচিত ছিল? রিসেপশনে বসে থাকা কয়েকজন লোক মাথা তুলে তাকালো, কেউ কেউ আমাদের দিকে দেখল। তার কথাগুলো এতই নিষ্ঠুর ছিল যে মানুষজন স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি ধীরে ধীরে সেই পুরনো ম্যাগাজিনটা বন্ধ করলাম যা আমি পড়ছিলাম, ওটা আমার কোলে রাখলাম এবং তারপর শান্তভাবে বিজয়ের চোখের দিকে তাকালাম। আমার রাগ হলো না, আমার কষ্টও হলো না, আমি শুধু একটা কথাই জানতাম, এই লোকটা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেতে যাচ্ছে। কিন্তু সেদিন সেই হাসপাতালে কি হয়েছিল তা বলার আগে আমাকে আপনাদের ১৮ বছর পেছনে নিয়ে যেতে হবে। আপনাদের সেই শিলাকে দেখাতে হবে যে দুর্বল ছিল, যে ভেঙে পড়েছিল, যে একা ছিল। আপনাদের দেখাতে হবে কিভাবে একজন মা তার পুরো পৃথিবীটা নিজের ছেলের চারপাশে গড়ে তুলেছিল, কিভাবে সে এমন এক বাচ্চাকে লালন পালন করেছিল যাকে তার বাবা নষ্ট বলে ছেড়ে গিয়েছিল। আমার নাম শিলা সিংহ। আমি দিল্লির কোরলবাগ এলাকায় থাকি, শ্রী শান্তি কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে, ৩ তলার একটা ছোট 1 BHK ফ্ল্যাটে। আমার বয়স ৪৮ বছর। আমি কনট প্লেসের সেবা হাসপাতালে মেডিকেল রেকর্ডস কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি। আমার কাজ হল রোগীদের ফাইল গুছিয়ে রাখা, ডাক্তারদের প্রয়োজনীয় রেকর্ড দেওয়া এবং সমস্ত মেডিকেল ডকুমেন্টস সিস্টেমে সঠিকভাবে এন্ট্রি করা। এই কাজটা সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক অর্থবহ, কারণ এটা সেই হাসপাতাল যেখানে আমার ছেলে ডক্টর অভয় সিংহ পিডিয়াট্রিক কার্ডিওলজি ডিপার্টমেন্টের চিফ হিসেবে কাজ করে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমার সেই ছেলে যাকে তার বাবা নষ্ট, ত্রুটিপূর্ণ, অকেজো বলেছিল, আজ সে এই হাসপাতালের সবচেয়ে সম্মানিত ডাক্তার। তবে আমি আমার গল্পটা প্রথম থেকে শুরু করি। আমার সকাল শুরু হয় ভোর ৫:৩০টায়। আমি উঠি, গোসল করি, তারপর রান্নাঘরে যাই এবং চা বানাই। আমাদের ফ্ল্যাটের জানালা দিয়ে কোরলবাগের রেলওয়ে ট্র্যাক দেখা যায়। সকাল সকাল লোকাল ট্রেনের আওয়াজ শোনা যায়, মানুষের ছোটাছুটি, চাওয়ালাদের হাঁকডাক, অটোরিকশার হর্ন। এটাই দিল্লি, এই শহর কখনো ঘুমায় না। আমি আমার চা নিয়ে ছোট্ট ব্যালকনিতে দাঁড়াই আর ভাবি যে কত কিছু বদলে গেছে। একসময় আমার কাছে কিছুই ছিল না, একসময় আমি শুধু বেঁচে থাকার জন্য সংগ্রাম করছিলাম। আজ আমার নিজের বাড়ি আছে, নিজের চাকরি আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমার কাছে আমার ছেলে আছে, যে আমার পুরো পৃথিবী। অভয় সাধারণত সকাল ৬টায় ওঠে। সে তার ব্যায়াম করে, গোসল করে, তারপর আমরা দুজনে একসাথে সকালের নাস্তা করি। কখনো পোহা, কখনো উপমা, কখনো পরোটা। সে আমাকে তার হাসপাতালের বিষয়গুলো নিয়ে বলে, কোন বাচ্চাটা সুস্থ হচ্ছে, কোন সার্জারিতে সফলতা এসেছে, কোন রিসার্চ পেপার নিয়ে সে কাজ করছে। আর আমি গর্ব নিয়ে তার দিকে তাকিয়ে থাকি, এটা জেনে যে এই সেই বাচ্চা যাকে ডাক্তাররা বলেছিল হয়তো সে কখনো ঠিকমতো কথাও বলতে পারবে না। আজ সে মেডিকেল কনফারেন্সে বক্তৃতা দেয়, আজ সে শিশুদের জীবন বাঁচায়। আমি আমার টিফিন প্যাক করি, রুটি, সবজি, দই, এবং তারপর সকাল ৭টায় বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমি হেঁটে সোসাইটির গেট পর্যন্ত যাই।
তারপর অটোরিকশা ধরি, যা আমাকে কোরলবাগ স্টেশন পর্যন্ত নামিয়ে দেয়। সেখান থেকে আমি মেট্রো লাইনের লোকাল ট্রেন ধরি লেডিজ কম্পার্টমেন্টে। সেখানে অনেক ভিড় থাকে, তবে এক অদ্ভুত ধরনের নিরাপত্তা বোধও থাকে। নারীরা একে অপরের সাথে কথা বলে, হাসে, নিজেদের কষ্ট ভাগ করে নেয়। মাঝে মাঝে আমি ভাবি, এই কামরায় কত নারী এমন হবে যারা তাদের পরিবারের মেরুদণ্ড, যারা প্রতিদিন নীরবে সংগ্রাম করে যায়। কোনট প্লেস পৌঁছতে ৪০ মিনিট সময় লাগে। তারপর আমি বাস ধরি বা মাঝে মাঝে হেঁটেই হাসপাতাল পর্যন্ত চলে যাই। আমার ডিউটি শুরু হয় সকাল 8:30টায়। আমার ছেলে অভয়, ডাক্তার অভয় সিংহ, তার বয়স ২৬ বছর। সে লম্বা, গায়ের রং শ্যামলা, তার চেহারায় ডাউন সিনড্রোমের বৈশিষ্ট্যগুলো আছে। একটু চ্যাপ্টা নাক, ছোট চোখ যা বাদামের মতো একটু বাঁকা, জিভটা একটু বাইরের দিকে। কিন্তু যখন সে তার সাদা কোট পরে, গলায় স্টেথোস্কোপ ঝোলায় এবং তার রেজিস্টার্ড ডাক্তারের ব্যাজ লাগায়, তখন মানুষ তাকে শুধু একটা রূপেই দেখে, একজন অসাধারণ ডাক্তার। তার হাসি এত মিষ্টি যে বাচ্চারা তাকে দেখলেই শান্ত হয়ে যায়। তার এত ধৈর্য যে সবচেয়ে কঠিন বাবা-মারাও তার কথা মেনে নেয়। আর তার মস্তিষ্ক একটা কম্পিউটারের চেয়েও প্রখর। তার হাজার হাজার মেডিকেল কেস মনে আছে, প্রতিটি ওষুধের নাম, প্রতিটি রোগের চিকিৎসা সে জানে। কিন্তু এসব এত সহজ ছিল না, একেবারেই না। ১৮ বছর আগে যখন অভয়ের জন্ম হয়েছিল, আমার বয়স ছিল ২৬ বছর। আমি লাজপত নগরের একটা ডেন্টাল ক্লিনিকে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতাম। আমার বিয়ে হয়েছিল বিজয় খানের সাথে, যে ছিল একজন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায়ী। সাউথ এক্সটেনশনে তার একটা ছোট অফিস ছিল, যেখানে সে ইলেকট্রনিক্সের ব্যবসা করত। আমাদের বিয়ের ২ বছর হয়ে গিয়েছিল এবং আমরা সুখী ছিলাম, বা অন্তত আমি তাই ভাবতাম। বিজয় অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ছিল, সবসময় বড় বড় কথা বলত, বড় স্বপ্ন দেখত। আমার মনে হতো যে সে একজন ভালো স্বামী, একজন ভালো বাবা হবে। প্রেগনেন্সির খবরটা আমরা দুর্গাপূজার দিন পেয়েছিলাম। আমার মনে আছে সেদিনের গরম, সেদিনের আনন্দের কথা। বিজয় আমাকে শূন্যে তুলে নিয়েছিল, খুশিতে চিৎকার করে বলেছিল, আমি বাবা হতে চলেছি। আমরা সেদিন সন্ধ্যায় মন্দিরে প্রসাদ চড়িয়েছিলাম, ভগবান দুর্গার কাছে প্রার্থনা করেছিলাম যেন আমাদের সন্তান সুস্থ থাকে, সুখী থাকে। কিন্তু ভগবানের হয়তো নিজের কোনো পরিকল্পনা ছিল। গর্ভাবস্থার ৮ম মাসে যখন আমি আমার রুটিন আল্ট্রাসাউন্ডের জন্য গেলাম, ডাক্তার কিছু লক্ষণ দেখতে পেলেন। তিনি আমাকে একজন স্পেশালিস্টের কাছে পাঠালেন। সেখানে সেই ঠান্ডা সাদা ঘরটায় ডাক্তার আমাদের বললেন, আপনাদের বাচ্চার মধ্যে ডাউন সিনড্রোমের লক্ষণ রয়েছে। এটা এখনও নিশ্চিত নয়, কিন্তু আপনারা প্রস্তুত থাকুন। আমার মনে হলো যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি বিজয়ের দিকে তাকালাম, তার হাতের ওপর নিজের হাত রাখলাম। আমি আশা করেছিলাম যে সে আমাকে সান্ত্বনা দেবে, বলবে যে সব ঠিক হয়ে যাবে, আমরা একসাথে এর মোকাবিলা করব। কিন্তু তার চেহারায় আমি যা দেখলাম তা আমাকে কাঁপিয়ে দিল। সেটা ছিল ঘৃণা, সেটা ছিল রাগ, সেটা ছিল প্রত্যাখ্যান। এটা ভুল, সে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। এটা আমার সাথে হতে পারে না, আবার চেক করুন। ডাক্তার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বিজয় শুনল না। সে সজোরে দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে গেল। আমি সেখানেই বসে রইলাম, নিজের পেটের ওপর হাত রেখে আমার অদেখা সন্তানকে অনুভব করছিলাম যে আমার ভেতরে লাথি মারছিল, আর আমি কেঁদে খেললাম। আমার ডাউন সিনড্রোম নিয়ে ভয় ছিল না, আমার ভয় ছিল স্বামীর প্রতিক্রিয়া নিয়ে। তাহলে এবার আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমার গল্পটা কিভাবে শুরু হয়েছিল। কিন্তু দাঁড়ান, এই গল্পটা যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, আপনারা যদি জানতে চান যে এরপর কি হয়েছিল, তাহলে দয়া করে এই ভিডিওটাতে লাইক করে দিন, কমেন্ট করে আমাকে জানান আপনারা কোন শহর থেকে দেখছেন, এবং আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে কেউ আপনাকে বা আপনার সন্তানকে ছোট করে দেখেছে। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে এখনই করে নিন এবং বেল বাটনটি চাপুন যাতে আপনি প্রতিটি নূতন গল্পের নোটিফিকেশন পান। অভয়ের জন্ম হয়েছিল একটা মঙ্গলবার সকালে। ডিসেম্বরের মাস ছিল, দিল্লিতে হালকা শীত ছিল। আমি লাজপত নগরের একটা ছোট সরকারি হাসপাতালে ছিলাম, কারণ আমাদের কাছে প্রাইভেট হাসপাতালের খরচ চালানোর সামর্থ্য ছিল না। ডেলিভারি নর্মাল ছিল, তবে কষ্টদায়ক। ৯ ঘন্টার লেবার পেইনের পর যখন আমি আমার ছেলের প্রথম কান্না শুনলাম, আমার মনে হলো খুশিতে আমার বুক ফেটে যাবে। নার্স তাকে পরিষ্কার করে আমার কোলে দিল। সে ছোট্ট ছিল, গোলাপি রঙের, আর তার চোখ দুটো বন্ধ ছিল। আমি তার কপালে চুমু খেলাম আর বললাম, হ্যালো আমার সোনা, মা তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু আমি যখন বিজয়ের দিকে তাকালাম, এই আশা নিয়ে যে সেও এই আনন্দটা অনুভব করবে, তখন আমি যা দেখলাম তা আমার হৃদয় ভেঙে দিল। তার চেহারায় ছিল ঘৃণা। সে অভয়কে এমনভাবে দেখছিল যেন সে কোনো নোংরা জিনিস। ডাক্তার ধীর স্বরে বললেন, আপনাদের ছেলের মধ্যে ডাউন সিনড্রোমের লক্ষণ আছে।
আমরা নিশ্চিত হওয়ার জন্য টেস্ট করব, তবে শারীরিক বৈশিষ্ট্যগুলো স্পষ্ট। বিজয় এক পা পিছিয়ে গেল, যেন আমার ছোঁয়া তাকে পুড়িয়ে দেবে। আমি একে পালব না, সে বলল, আর তার কণ্ঠস্বর ছিল বরফের মতো ঠান্ডা। এটা আমার ছেলে না। আমি বললাম, বিজয় প্লিজ, এটা আমাদের বাচ্চা, ওর আমাদের প্রয়োজন। আমার একটা স্বাভাবিক বাচ্চা দরকার ছিল শিলা, সে বলল, আর তার গলায় কোনো মায়া ছিল না। এটা, সে অভয়ের দিকে ইশারা করল, এটা ত্রুটিপূর্ণ, এটা একটা ভুল। আমি পরিষ্কার করে বলেছিলাম আমার কেমন ছেলে চাই, আর এটা সেরকম নয়। আমি কাঁদতে চেয়েছিলাম, চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমি বড্ড দুর্বল ছিলাম, ভীষণ ক্লান্ত ছিলাম। আমি শুধু এটুকু বললাম, তুমি যদি তোমার ছেলেকে ভালোবাসতে না পারো, তবে চলে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আর সে চলে গেল। সে সেই ডেলিভারি রুম থেকে বেরিয়ে গেল, সেই হাসপাতাল থেকে বেরিয়ে গেল, এবং আমাদের জীবন থেকে বেরিয়ে গেল। আমি সেখানে একা পড়ে গেলাম, অভয়কে বুকে জড়িয়ে ধরে। নার্সের চোখে সহানুভূতি ছিল। নার্স আমার কাঁধ ছুঁয়ে বলল, আপনি শক্ত মনের, আপনি পারবেন। সেই রাতে হাসপাতালের বিছানায় একা শুয়ে আমি আমার ছেলেকে দেখলাম। তার ছোট ছোট আঙুল আমার আঙুল আঁকড়ে ধরেছিল, তার নিঃশ্বাস ছিল স্বাভাবিক, শান্ত। এবং আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমাকে যদি এই লোকটা আর এই বাচ্চাটার মধ্যে কাউকে বেছে নিতে হয়, তবে আমি সব সময় আমার ছেলেকেই বেছে নেব, সব সময়। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর বাড়ি ফেরাটাই সবচেয়ে কঠিন ছিল। বিজয় তার কাপড়চোপড় নিয়ে চলে গিয়েছিল। সে একটা নোট রেখে গিয়েছিল, আমি সাউথ এক্সটেনশনে একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছি, আমার ভাবার জন্য একটু জায়গা দরকার। তুমি আপাতত এই বাড়িতে থাকতে পারো, কিন্তু ভাড়া তোমাকেই দিতে হবে। আমি ওই বাচ্চার জন্য কিছুই দেব না। আমাকে চাকরি থেকেও বের করে দেওয়া হয়েছিল, কারণ আমি ম্যাটারনিটি লিভ নিয়েছিলাম, আর ক্লিনিকের মালিক আমার জায়গায় অন্য কাউকে নিয়েছিল। আমার কাছে কোনো জমানো টাকা ছিল না। আমার বাবা মা ৩ বছর আগে একটা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আমার কোনো ভাই বোন ছিল না। বিজয়ের পরিবার অভয়ের কথা জানতে পারার সাথে সাথেই তারা গায়েব হয়ে গেল। তার মা, যিনি আমার বিয়েতে এত খুশি ছিলেন, এখন আমার ফোন ধরতেন না। আমি একটা সদ্যজাত সন্তান নিয়ে পুরোপুরি একা হয়ে গেলাম। কোনো টাকা নেই, চাকরি নেই, কোনো অবলম্বন নেই। প্রথম কয়েকটা মাস ছিল বেঁচে থাকার লড়াই। আমি ঘরের জিনিসপত্র বিক্রি করতে শুরু করলাম। প্রথমে আমার গয়নাগুলো গেল, বিয়ের সময় বিজয় যে সোনার চুড়িগুলো দিয়েছিল, সেই মঙ্গলসূত্র, কানের দুল। তারপর টিভি গেল, ফ্রিজ গেল, ওয়াশিং মেশিন গেল। যে জিনিসগুলো বিক্রি করে কিছু টাকা পাওয়া যেত, সবই বিক্রি করে দিলাম, কারণ অভয়ের ডাক্তারের প্রয়োজন ছিল। ডাউন সিনড্রোমের শিশুদের বেশি চিকিৎসার প্রয়োজন হয়। তাদের হার্টের সমস্যা হতে পারে, সোনার সমস্যা, থাইরয়েডের সমস্যা। তাদের ফিজিওথেরাপি লাগে, কারণ তাদের পেশি দুর্বল থাকে। তাদের স্পিচ থেরাপি লাগে, কারণ কথা বলা তাদের জন্য কঠিন। আর এই সব কিছু খুবই দামি। আমি সরকারি হাসপাতালের আশ্রয় নিলাম। আমি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতাম, শুধু একজন ডাক্তারের সাথে 10 মিনিট কথা বলার জন্য। আমি ফ্রি থেরাপি প্রোগ্রাম খুঁজতাম, এনজিও খুঁজতাম যারা সাহায্য করে। যে দরজা থেকে সাহায্য পাওয়া যেতে পারে, আমি প্রতিটা দরজায় কড়া নাড়তাম। যখন অভলের বয়স 6 মাস হলো, আমাকে কাজে নামতে হলো। একটা অফিস বিল্ডিংয়ে আমি পরিষ্কার করার কাজ পেলাম, সন্ধে 6টা থেকে রাত 12টা পর্যন্ত। টাকা কম ছিল, কিন্তু কিছু তো আসছিল। আমি অভয়কে আমার প্রতিবেশী মায়া খালার কাছে রেখে যেতাম। তিনি একজন বয়স্কা বিধবা ছিলেন, যিনি আমার কাছ থেকে খুব কম টাকা নিতেন। তিনি দয়ালু ছিলেন, কিন্তু আমার সবসময় একটা দুশ্চিন্তা কাজ করত। তিনি কি অভয়ের ঠিকমতো খেয়াল রাখছেন? তিনি কি ওকে খাবার দিচ্ছেন? তিনি কি ওর ডায়াপার বদলে দিচ্ছেন? আমার রুটিন ছিল ভয়াবহ। আমি ভোর 5টায় উঠতাম, অভয়কে গোসল করাতাম, খাওয়াতাম, ওর সাথে খেলতাম, ওর সাথে সেই ব্যায়ামগুলো করতাম যেগুলো ফিজিওথেরাপিস্ট শিখিয়েছিলেন। বিকেল 3টায় যখন সে ঘুমতো, আমিও একটু ঘুমিয়ে নিতাম। তারপর বিকেল 5:30টায় আমি ওকে মায়া খালার কাছে রেখে কাজে বেরিয়ে পড়তাম। আমি মেঝে মুছতাম, টয়লেট পরিষ্কার করতাম, ময়লা তুলতাম। কেমিক্যালের কারণে আমার হাত সবসময় লাল হয়ে থাকত, পিঠ ব্যথায় আর্তনাদ করত, কিন্তু আমি থামতাম না, কারণ বাড়িতে এমন এক বাচ্চা ছিল যার আমাকে প্রয়োজন। রাত 12:30টায় আমি অভয়কে তুলে বাড়ি নিয়ে আসতাম এবং নিজের কাছে ঘুম পাড়াতাম। আর রোজ রাতে ও ঘুমোনোর আগে আমি ওর কপালে চুমু খেয়ে বলতাম, মা তোমাকে অনেক ভালোবাসে, তুমিই আমার পুরো পৃথিবী। উইকেন্ডে আমি অন্য মানুষের বাড়িতে পরিষ্কারের কাজ করতাম। আমি অভয়কে আমার সাথে নিয়ে যেতাম একটা ছোট্ট স্ট্রোলারে করে। কেউ কেউ অভিযোগ করত যে আমি বাচ্চাকে কেন কাজে নিয়ে আসি, এটা প্রফেশনাল নয় বলে তারা মন্তব্য করত। আমি নিজের চোখের জল গিলে ফেলতাম এবং কাজ চালিয়ে যেতাম, কারণ আমার ওই টাকার দরকার ছিল। কিন্তু জানেন সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি ছিল? অভয় খুব হাসি খুশি একটা বাচ্চা ছিল। এত কষ্ট, এত লড়াইয়ের পরও সে হাসত। যখন আমি তাকে মায়া খালার কাছ থেকে নিতে যেতাম, তার মুখটা আলো হয়ে উঠত।
সে তার ছোট্ট হাত দুটো আমার দিকে বাড়িয়ে দিত আর আমি জানতাম যে এই সব কষ্ট সার্থক। যখন ওর বয়স 1 বছর হল, সে বসতে শিখল। এটা খুব ছোট একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু ডাউন সিনড্রোমের বাচ্চাদের জন্য এটা একটা বিরাট অর্জন। ফিজিওথেরাপিস্ট বলেছিলেন, আপনি খুব ভালো কাজ করছেন শিলা, অভয় খুব ভালো উন্নতি করছে। আমি কেঁদে ফেলেছিলাম, খুশির কান্নায়। যখন ওর বয়স 2 বছর হল, ওর প্রথম শব্দ বলল, মা। ও বলল, শুধু মা, আর আমার পৃথিবী যেন থেমে গেল। আমি ওকে কোলে তুলে নিলাম, শূন্যে ঘোরালাম, চুমু খেলাম। হ্যাঁ বাবা, আমি তোর মা, তুই বলেছিস, তুই কথা বলেছিস। আমি আমার ফোন দিয়ে সেই মুহূর্তটা রেকর্ড করেছিলাম। সেই ভিডিওটা আজও আমার কাছে আছে। ওই ছোট্ট বাচ্চাটা মা বলেছিল, আর তার কণ্ঠে এত ভালোবাসা ছিল। ওই সময়টার কাছাকাছি আমি ডাক্তার প্রিয়া সেনের সন্ধান পেলাম। তিনি একজন পিডিয়াট্রিক ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ছিলেন, যিনি লাজপত নগরের সরকারি হাসপাতালে কনসাল্ট করতেন। তিনি অভয়কে দেখলেন এবং প্রভাবিত হলেন। আপনি ওর সাথে বাড়িতে কি করেন, তিনি জিজ্ঞেস করলেন। আমি সব বললাম, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, কথা বলার প্র্যাকটিস, বই পড়া, যদিও ও ছোট ছিল, নানা ধরনের গান শোনানো, রং চেনানো, টেক্সচার দেখানো। ডাক্তার সেন হাসলেন। এভাবেই চালিয়ে যান, অভয়ের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। ডাউন সিনড্রোমের বাচ্চারা অনেক কিছু অর্জন করতে পারে, বিশেষ করে যখন ছোটবেলা থেকে তাদের নিয়ে পরিশ্রম করা হয়। এই কথাগুলো আমার মনে জোর জুগিয়েছিল। আমি লাইব্রেরিতে যাওয়া শুরু করলাম, দিল্লি পাবলিক লাইব্রেরি। সেখানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতাম, শিশুদের বিকাশ নিয়ে পড়তাম, শিক্ষার পদ্ধতি নিয়ে, স্পেশাল এডুকেশন নিয়ে। আমি নোট বানাতাম, আমি শিখতাম। আমি আমার ছেলের জন্য সেরা মা হতে চেয়েছিলাম। এর জন্য আমাকে রাত জেগে পড়তেও আপত্তি ছিল না। যখন অভয়ের বয়স 3 বছর হল, আমাকে ওর জন্য স্কুল খুঁজতে হলো। এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রাইভেট স্কুলগুলো খুব দামি ছিল, আর সেখানে স্পেশাল এডুকেশনের ব্যবস্থা ছিল না। সরকারি স্কুলগুলো ডাউন সিনড্রোমের বাচ্চাদের নিতে রাজি ছিল না। আমি ডজনখানেক দরজায় কড়া নেড়েছি। কয়েকজন প্রিন্সিপাল শর্ট ছিলেন এবং বললেন যে তারা জানেন না যে স্পেশাল বাচ্চাদের সাথে কিভাবে ডিল করতে হয়। কেউ শুধু অজুহাত দেখালেন। তারপর আমি প্রিন্সিপাল রীতা শর্মাকে পেলাম, সাউথ এক্সটেনশনের একটা ছোট্ট প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল। তিনি আমার গল্প শুনলেন, অভয়কে তার অফিসে খেলনা দিয়ে খেলতে দেখলেন এবং বললেন, আমরা আপনার ছেলেকে এখানে নেব। আমাদের ডাউন সিনড্রোম নিয়ে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমরা একসাথে শিখব। আমি কৃতজ্ঞতায় আর স্বস্তিতে সেখানেই কেঁদে ফেলেছিলাম। প্রিন্সিপাল রীতা তার কথা রেখেছিলেন। তিনি পড়াশোনা করলেন, শিক্ষকদের ট্রেনিং দিলেন, পড়ার উপকরণ তৈরি করলেন এবং ওই স্কুলে অভয়ের মেধা প্রস্ফুটিত হতে শুরু করল। হ্যাঁ, কিছু বাচ্চা খারাপ মন্তব্য করত, কিছু বাবা মা অভিযোগ করতেন যে ও কেন সেখানে আছে, কিন্তু স্কুল দৃঢ়ভাবে তার পাশে দাঁড়িয়েছিল। আর তারপর স্কুলে অসাধারণ কিছু লক্ষণ দেখা যেতে লাগল। অভয়ের স্মরণশক্তি ছিল অবিশ্বাস্য। 4 বছর বয়সে সে পুরো বই শোনার পর হুবহু বলে দিতে পারত। 5 বছর বয়সে তার ভারতের সব রাজ্যের নাম, রাজধানী, পতাকার কথা মুখস্থ ছিল। বিজ্ঞান শিক্ষিকা অবাক হয়ে গিয়েছিলেন যখন তিনি দেখলেন যে অভয় জলচক্রের বিষয়টা এত বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছে, যা তার বয়সী বাচ্চারা সাধারণত বুঝতেই পারে না। তখনই প্রিন্সিপাল রীতা আমাকে একটা মিটিংয়ে ডাকলেন। শিলা, তিনি বললেন, আপনার ছেলের মধ্যে উচ্চ ক্ষমতা রয়েছে, সে একজন গিফটেড চাইল্ড। আমি কনফিউজড হয়ে গেলাম, কিভাবে? ওর তো ডাউন সিনড্রোম আছে। এটা বিরল কিন্তু সম্ভব, তিনি বোঝালেন। একে ডাবল এক্সেপশনালিটি বলে। অভয়ের একটা জেনেটিক কন্ডিশন আছে যা কিছু জিনিসকে প্রভাবিত করে, কিন্তু একই সাথে তার মধ্যে গড়ের চেয়ে অনেক বেশি বুদ্ধিমত্তা আছে, বিশেষ করে স্মরণশক্তি, লজিক এবং বিজ্ঞানে আগ্রহের ক্ষেত্রে। এই বিষয়টা অভয়ের ভবিষ্যৎ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিল। সে শুধু একজন স্পেশাল নিডসের বাচ্চাই ছিল না যাকে আমি বাঁচিয়ে রাখতে সাহায্য করছিলাম, সে ছিল অসাধারণ সম্ভাবনাপূর্ণ এক উজ্জ্বল শিশু। আমি পুরনো বইয়ের দোকান থেকে অ্যাডভান্সড বই কিনতে শুরু করলাম, যেখানে সস্তায় বই পাওয়া যেত। বিজ্ঞানের বই, বায়োলজি, অ্যানাটমি, অভয় সবকিছু গোগ্রাসে গিলত। 6 বছর বয়সে সে শরীরের সব হাড়ের নাম জানত। 7 বছর বয়সে সে ফিজিক্স আর কেমিস্ট্রির বেসিক জিনিসগুলো বুঝত। 8 বছর বয়সে সে বলল, মা, আমি ডাক্তার হতে চাই, আমি মানুষের সাহায্য করতে চাই। আমি সেই ছোট ছেলেটার দিকে তাকালাম। ডাউন সিনড্রোমের বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে একটু সমস্যা হওয়া সত্ত্বেও আর আমি তার মধ্যে একটা বিশাল সম্ভাবনা দেখতে পেলাম। আমি এমন এক শিশুকে দেখলাম যে কোনো বাধাকেই তার পরিচয় হতে দিতে রাজি নয়। প্রাইমারি স্কুলে এগিয়ে যাওয়াটা আরেকটা চ্যালেঞ্জ ছিল। অনেক শিক্ষকই অভয়কে কম মূল্যায়ন করতেন। প্রথম কয়েক সপ্তাহে অঙ্কের শিক্ষিকা আমাকে ডাকলেন। মিসেস শিলা, আমার মনে হয় অভয়কে স্পেশাল স্কুলে পাঠানো উচিত, ও সাধারণ ক্লাসের সাথে মানিয়ে নিতে পারবে না। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। ম্যাম, আপনি কি ওর কোনো পরীক্ষা নিয়েছেন? না, কিন্তু ওর কন্ডিশন দেখে। তাহলে ও সত্যি কি জানে তার ওপর একটা পরীক্ষা নিন, ওকে মূল্যায়ন করুন, তারপর আমরা কথা বলবো।
তিনি পরীক্ষা নিলেন এবং প্রায় চেয়ার থেকে পড়েই গিয়েছিলেন যখন দেখলেন যে অভয় সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। যে প্রশ্নগুলো ওর চেয়ে 2 বছরের বড় বাচ্চাদের জন্য ছিল, সে শুধু সেগুলোই ঠিক করেনি, বরং সমস্যার সমাধানের আলাদা উপায়ও দেখিয়েছিল। সেই দিনের পর থেকে শিক্ষকরা অভয়কে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করলেন, দয়ার চোখে নয়, সম্মানের চোখে। কেউ কেউ তখনও সন্দেহ করত, ভাবত যে তার সেখানে থাকা উচিত নয়, কিন্তু বেশিরভাগ শিক্ষকই আমার ছেলের প্রতিভা চিনতে পেরেছিলেন। এদিকে আমি পাগলের মতো কাজ করে যাচ্ছিলাম। আমি বিল্ডিং পরিষ্কার করতাম, মানুষের বাড়িতে কাজ করতাম, উইকেন্ডে কাপড় কাচতাম। সব কিছু শুধু অভয়ের থেরাপির জন্য, ওর বইয়ের জন্য, ওর প্রয়োজনের জন্য। আমি দ্রুত বুড়িয়ে যাচ্ছিলাম। 40 হওয়ার আগেই আমার চুলে পাক ধরেছিল। আমার পিঠে সারাক্ষণ ব্যথা করত। আর্থ্রাইটিসের কারণে আমার হাত ফুলে গিয়েছিল। ক্লান্তির কারণে আমার ত্বক রুক্ষ হয়ে গিয়েছিল। কিন্তু প্রতিবার যখন আমি অভয়কে একটা নতুন বইয়ের সাথে দেখতাম, যখন তার চোখ কৌতূহলে চমকাত, যখন সে সেই সুন্দর হাসির সাথে আমাকে কোনো নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলতো, আমি জানতাম যে এই সব কিছু সার্থক ছিল। আর বিজয়, সে আমাদের জীবন থেকে পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। একটা জন্মদিনে সে ফোন করেনি, একটা ক্রিসমাস গিফটও পাঠায়নি। তার ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে এ নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। আমাদের জন্য সে ওই দিনই মারা গিয়েছিল যেদিন অভয় জন্মেছিল। আমি জানতে পেরেছিলাম যে সে আবার বিয়ে করেছিল, প্রিয়াঙ্কা নামের এক অল্প বয়সী সুন্দরী মেয়েকে। তাদের সোনালী নামের একটা মেয়েও হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সে তার পারফেক্ট ফ্যামিলির ছবি পোস্ট করত। আমি মিথ্যা বলবো না, এটা কষ্ট দিত। এটা দেখা কষ্টদায়ক ছিল যে সে জীবনে এগিয়ে গেছে, সে তার কাঙ্ক্ষিত জীবন তৈরি করে নিয়েছে, আর আমি একা লড়াই করে যাচ্ছি। কিন্তু আমি ওই কষ্টকে আমাকে গ্রাস করতে দিইনি। আমার করার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, অভয়ের যত্ন নেওয়া এবং তাকে তার স্বপ্ন পূরণে সাহায্য করা। যখন অভয়ের বয়স 10 বছর হল, স্কুল আমাকে আবার ডাকল। অভয় তার ক্লাসের চেয়ে অনেক এগিয়ে আছে, প্রিন্সিপাল বোঝালেন। সে প্রাইমারি স্কুলের পুরো সিলেবাস আগেই শেষ করে ফেলেছে। আমাদের তার জন্য আরও বড় চ্যালেঞ্জের কথা ভাবতে হবে। এভাবেই 10 বছর বয়সে অভয় 2টো ক্লাস স্কিপ করে সরাসরি সেকেন্ডারি স্কুলে চলে গেল। ক্লাসে সে ছিল সবচেয়ে ছোট, সবচেয়ে আলাদা, কিন্তু সবচেয়ে বুদ্ধিমানও। অন্য বাচ্চারা প্রথমে অবাক হয়েছিল। কেউ কেউ তাকে বুলিং করেছিল, ভয়ঙ্কর কথা বলেছিল। কিন্তু যখন তারা বুঝল যে অভয় যে কোনো শিক্ষকের চেয়েও ভালোভাবে বুঝিয়ে দিতে পারে, যখন সে কঠিন পরীক্ষায় সবাইকে সাহায্য করত, তখন সে ক্লাসের হিরো হয়ে গেল। হাই স্কুলে অভয়ের একটা স্পষ্ট লক্ষ্য ছিল, মেডিকেল কলেজে ভর্তি হওয়া। সে এমন এক শৃঙ্খলার সাথে পড়াশোনা করত যা আমি কোনো কিশোরের মধ্যে দেখিনি। সে ভোর 5টায় উঠত, 7টা পর্যন্ত পড়ত, স্কুলে যেত, সন্ধ্যা 6টায় ফিরে আসত এবং রাত 11টা পর্যন্ত পড়তে থাকত। উইকেন্ডে সে পুরো দিন লাইব্রেরিতে কাটাত। আমি তাকে বিশ্রাম নেওয়ার জন্য, বন্ধুদের সাথে বাইরে যাওয়ার জন্য, সাধারণ কিশোরদের মতো কিছু করার জন্য বোঝানোর চেষ্টা করতাম। কিন্তু সে সেই দৃঢ় দৃষ্টি নিয়ে আমার দিকে তাকাত আর বলত, মা, আমাকে প্রমাণ করতে হবে যে আমি পারি। আমাকে সবাইকে দেখাতে হবে যে ডাউন সিনড্রোম আমার পরিচয় নয়। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা ছিল একটা যুদ্ধ। এই কারণে নয় যে অভয় একাডেমিক দিক থেকে সক্ষম ছিল না, সে পুরোপুরি সক্ষম ছিল, বরং এই কারণে যে বিশ্ব তখনও একজন ডাউন সিনড্রোমওয়ালা ডাক্তারকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। আমরা ভালো উদ্দেশ্য নিয়ে কথা বলা অনেক কাউন্সেলরদের ফোন পেতাম, যারা বলতো যে আমি ছেলেটাকে মিথ্যে আশা দিচ্ছি, মেডিসিন এমন কারোর জন্য অসম্ভব, আমি যেন তাকে তার সীমাবদ্ধতার সাথে মানানসই অন্য কিছু খোঁজার উৎসাহ দিই। আমি চুপচাপ শুনতাম, আর তারপর রান্নাঘরের টেবিলে বসে থাকা অভয়কে দেখতাম যে বায়োলজি আর কেমিস্ট্রির বইয়ে ডুবে আছে, আর ভাবতাম এরা নিজেদের সীমাবদ্ধতা নিয়ে অন্য কোথাও যাক। পরীক্ষার দিন আমি ওকে ইউনিভার্সিটির গেট পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। ও নার্ভাস ছিল, ঠান্ডা ঘাম বেরোচ্ছিল, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিল। আমি পারব মা, সে বলল, আমার চেয়ে নিজেকে বেশি সান্ত্বনা দেওয়ার জন্য। আমি এটা পারব। আর সে পেরেছিল। যখন রেজাল্ট বেরোলো এবং গৃহীত ছাত্রদের তালিকায় ওর নাম এলো, আমি মাটিতে হাঁটু গেড়ে বসে কেঁদেছিলাম, যেভাবে আমি আগে কখনো কাঁদিনি। এটা দুঃখের কান্না ছিল না, না ছিল ক্লান্তির কান্না। এটা ছিল কৃতজ্ঞতার কান্না, গর্বের, বিজয়ের। সমস্ত বাধা, সমস্ত কুসংস্কার আর দুনিয়ার সমস্ত নিচু প্রত্যাশার বিরুদ্ধে গিয়ে আমার ছেলে দেশের অন্যতম সেরা মেডিকেল কলেজে জায়গা করে নিয়েছিল। মেডিকেল কলেজে ভর্তি হওয়াটা আরেকটা ভিন্ন জগতের চ্যালেঞ্জ নিয়ে এলো। বেশিরভাগ সহপাঠী ছিল বড়লোক পরিবারের সন্তান, যারা দামি প্রাইভেট স্কুল থেকে এসেছিল। তাদের বাবা মা ডাক্তার বা ব্যবসায়ী ছিলেন, আর অভয় ছিল গরিব এলাকার একটা ছেলে, ডাউন সিনড্রোম নিয়ে, যে বাসে করে 2 ঘন্টা যাত্রা করে আসত। প্রথম দিকের মাসগুলো কঠিন ছিল। কিছু প্রফেসর স্পষ্টভাবে ওর ক্ষমতার ওপর সন্দেহ প্রকাশ করতেন, কিছু সহপাঠী করিডোরে ওর সম্পর্কে খারাপ মন্তব্য করত,
কিন্তু অভয়ের কাছে এমন একটা অস্ত্র ছিল যা তারা ভাবতেও পারেনি। সে তাদের সবার চেয়ে ভালো ছিল। আমি তখনও ওর খরচ মেটানোর জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছিলাম। ইউনিভার্সিটি সরকারি ছিল, কিন্তু বই, উপকরণ, যাতায়াতের খরচ তো ছিলই। অভয় স্কলারশিপ পেয়েছিল, কিন্তু তারপরেও আমাদের টানাকানি ছিল। আমি ঘরদোর পরিষ্কার করতাম, বয়স্কদের দেখাশোনা করতাম, যে কোনো সৎ কাজ যা আমি পেতাম। আমার শরীর আর ২০ বছর আগের গতি নিতে পারছিল না। ভারী পরিচ্ছন্নতার কাজে আর্থ্রাইটিসের কারণে আমার হাত সবসময় ফুলে থাকত। আমার পিঠে অসহ্য যন্ত্রণা হতো। শুধু কাজ করার জন্যেই আমি রোজ ব্যথার ওষুধ খেতাম। কিন্তু আমার ছেলেকে সাদা কোট পরা অবস্থায়, গলায় স্টেথোস্কোপ ঝোলানো অবস্থায় দেখার আনন্দ যে কোনো ব্যথার চেয়ে বড় ছিল। তৃতীয় বর্ষে অভয় পেডিয়াট্রিক কার্ডিওলজিতে স্পেশালাইজ করার সিদ্ধান্ত নিল। আমি শিশুদের যত্ন নিতে চাই মা, সে বোঝালো, বিশেষ করে যাদের জন্মগত হৃদরোগ আছে। আমি চাই তারা জানুক যে তারা যে কোনো কিছু হতে পারে, তাদের ডায়াগনোসিস যাই হোক না কেন। সে কনট প্লেসের সেবা হাসপাতালে তার প্র্যাকটিস শুরু করল, যা দিল্লির সবচেয়ে মর্যাদাপূর্ণ হাসপাতাল। সে শেষ বর্ষে ছিল যখন তারা তাকে সেখানেই পেডিয়াট্রিক কার্ডিওলজিতে রেসিডেন্সি করার প্রস্তাব দিল। এটা রাজ্যের সেরা রেসিডেন্সি প্রোগ্রাম, সে আমাকে উৎসাহের সাথে জানালো। যদি আমি এখানে সুযোগ পাই, আমি ঠিক যে বিষয়ে স্পেশালাইজেশন করতে চাই সেটাই করতে পারব। সে রেসিডেন্সি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করল। ২০০ জনেরও বেশি প্রার্থীর মধ্যে প্রথম স্থান। যে ছেলেটাকে তার নিজের বাবা ডাউন সিনড্রোমের কারণে প্রত্যাখ্যান করেছিল, সে এখন হাসপাতালের সবচেয়ে দুর্দান্ত রেসিডেন্ট ডাক্তার। যখন সে তার নাম লেখা কোডটা পেল, ডাক্তার অভয় সিংহ, পেডিয়াট্রিক কার্ডিওলজি রেসিডেন্ট, আমি আবার কেঁদেছিলাম। ২৪ বছরের সংগ্রাম, ত্যাগ, নির্ঘুম রাত, কঠোর পরিশ্রম সবকিছু সার্থক হয়েছিল। আমার ছেলে ডাক্তার হয়েছিল, আর সে সাধারণ কোনো ডাক্তার ছিল না। রেসিডেন্সির মাত্র ২ বছরেই সে হাসপাতালের অন্যতম প্রতিভাবান মস্তিষ্ক হিসেবে পরিচিত হতে শুরু করল। সে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক জার্নালে আর্টিকেল প্রকাশ করল, জাতীয় সম্মেলনগুলোতে বক্তব্য দিল, তাকে জেনেটিক রিসার্চ টিমের অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। ২৪ বছর বয়সে তাকে পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের চিফ রেসিডেন্ট বানানো হলো। যে ছেলেটার সম্পর্কে দুনিয়া বলেছিল যে সে কিছুই করতে পারবে না, সে এখন ১৫ জন ডাক্তারের একটা দলের নেতৃত্ব দিচ্ছিল, যারা সবাই ওর চেয়ে বয়সে বড়, সবাই সাধারণ এবং সবাই ওর দিকে সম্মান ও প্রশংসার চোখে তাকাতেন। সেই সময় অভয় আমাকে বাড়ি কেনার জন্য জেদ ধরল। অনেক হয়েছে ভাড়ায় থাকা মা, সে গম্ভীর স্বরে বলল। আপনি সারা জীবন আমার জন্য কাজ করেছেন, এবার আমার পালা আপনার যত্ন নেওয়ার। আমি না করার চেষ্টা করলাম, বললাম সে যেন সঞ্চয় করে, নিজের ভবিষ্যতে বিনিয়োগ করে, কিন্তু অভয় কোনো কথা শুনল না। সে করলবাগে একটা সাধারণ কিন্তু আরামদায়ক বাড়ি কিনল, সেটা সাজালো এবং আমাকে কাজ ছাড়তে বাধ্য করল। আপনার মেঝে মোছার দিন শেষ মা, সে আমার রুক্ষ হাত দুটো নিজের হাতে নিয়ে বলল। এখন আপনি আরাম করবেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন, জীবনটাকে উপভোগ করবেন। আমার ৫০ বছর বয়সে অভয়ের জন্মের পর প্রথমবারের মতো আমাকে টাকার চিন্তা করতে হলো না। আমাকে ভোরবেলা বাস ধরার জন্য উঠতে হলো না, পিঠ ব্যথায় চিৎকার করে ওঠা পর্যন্ত আমাকে মেঝে ঘষতে হলো না। আমি কেবল একজন মা হতে পারতাম, যার মা বাবা, আর্থিক সহায়তা এবং থেরাপিস্ট একসঙ্গে হওয়ার প্রয়োজন ছিল না। আমার নতুন রুটিন হল অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে ওঠা, শান্তিতে নাস্তা করা, পার্কে হাঁটা, সমাজের হস্তশিল্প ক্লাসে যাওয়া, সেই সাধারণ কাজগুলো যার জন্যে আগে আমার কোনো সময় ছিল না। অভয় জোর দিয়ে আমাকে নিয়মিত মেডিকেল চেক আপ করাত। সে আমার স্বাস্থ্যের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের যত্ন নিত, ঠিক যেমনটা সে তার রুগীদের ক্ষেত্রে করত। এভাবে আমরা জানতে পারলাম যে আমার হাই ব্লাড প্রেশার, টাইপ 2 ডায়াবেটিস এবং অস্টিওপোরোসিসের শুরু হয়েছে, যা বছরের পর বছর ধরে চলা মানসিক চাপ এবং কঠোর পরিশ্রমের ফল। অভয় একটা সম্পূর্ণ চিকিৎসা পরিকল্পনা তৈরি করল, খুব সতর্কতার সাথে সেরা বিশেষজ্ঞদের বেছে নিল, ব্যক্তিগতভাবে প্রতিটি রিপোর্ট পর্যালোচনা করল। আপনি সারা জীবন আমার যত্ন নিয়েছেন, সে বলত, এখন আমাকে আপনার যত্ন নিতে দিন। এভাবেই বছর পেরিয়ে যেতে লাগল। আমি আমার সংগ্রামের জীবন থেকে সুস্থ হয়ে উঠছিলাম, সে তার একটা দুর্দান্ত ক্যারিয়ার গড়ছিল। অবশেষে আমরা শান্তিতে ছিলাম, অবশেষে আমরা শুধু বেঁচে থাকার বোঝা ছাড়াই নিঃশ্বাস নিতে পারছিলাম। আর বিজয় হয়ে রইল অতীতের এক প্রেতাত্মা। 18টা বছরও কেটে গেল কোনো শব্দ ছাড়া, কোনো সংকেত ছাড়াই। সেই মঙ্গলবারের সকাল পর্যন্ত সেবা হাসপাতালে
আমি সেখানে ছিলাম কারণ অভয় আমাকে কিছু বীমার কাগজপত্রে সই করার জন্য ডেকেছিল, যেখানে সে আমাকে নমিনি করেছিল। আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। টোকেন নিয়ে রিসেপশনের সোফায় বসে অপেক্ষা করছিলাম। একটা পুরনো ম্যাগাজিন পড়ছিলাম। এমন সময় আমি এন্ট্রান্সে একটা শোরগোল শুনতে পেলাম। একজন বয়স্ক লোক অটোমেটিক দরজা দিয়ে দৌড়ে ভেতরে এলো, একটা কিশোরী মেয়েকে কোলে তুলে ধরে। সে সাহায্যের জন্য চিৎকার করছিল, সে খুব অস্থির ছিল। আমি মাথা তুলে তাকালাম, আর আমার বুকে স্পন্দন যেন থেমে গেল। যদিও সে এখন বুড়ো, রোগা এবং কুজো হয়ে গেছে, তবু আমি ওই মুখটা চিনতে পারলাম। সে ছিল বিজয়। প্রথমে সে আমাকে দেখতে পায়নি, তার পুরো মনোযোগ ছিল মেয়েটার চিকিৎসার ওপর। কিন্তু যখন নার্সরা মেয়েটাকে এমার্জেন্সিতে নিয়ে গেল, তখন সে ঘুরে দাঁড়াল এবং আমাদের চোখাচোখি হল। আমি দেখলাম তার চোখে একটা ধাক্কা, তারপর চিনতে পারা, আর তারপর সেই হাসিটা যা আমি খুব ভালো করেই মনে রেখেছিলাম। সে টলমলে পায়ে আমার দিকে এগিয়ে এলো। স্পষ্টতই সে খুব চিন্তিত ছিল, কিন্তু সেই পুরনো অহংকারটা বজায় রাখার চেষ্টা করছিল। আর তারপর সে সেই কথাগুলো বলল, সেই নিষ্ঠুর, বিষাক্ত কথাগুলো। আমি শান্তভাবে উত্তর দিলাম। ঠিক সেই সময় এমার্জেন্সির দরজা খুলল। অভয় বেরিয়ে এলো। তার সাদা কোট দাগহীন, গলায় চিফ মেডিকেল অফিসারের ব্যাজ ঝোলানো। তার পেছনে ৩ জন রেসিডেন্ট, যারা তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে নোট করছিল। সে কোনো প্রোটোকল সম্পর্কে জটিল সব ডাক্তারি পরিভাষা ব্যবহার করে বোঝাচ্ছিল। তার মধ্যে সেই স্বাভাবিক কর্তৃত্ব ছিল, যা শুধুমাত্র তার মধ্যেই থাকে, যে জানে সে কি করছে। রেসিডেন্টরা মনোযোগ দিয়ে শুনছিল, প্রশ্ন করছিল, আর সে অত্যন্ত ধৈর্য ও নির্ভুলতার সাথে উত্তর দিচ্ছিল। অভয় আমাকে রিসেপশনে দেখতে পেল, আর তার মুখটা সেই হাসিতে উজ্জ্বল হয়ে উঠল যা সবসময় আমার হৃদয় গলিয়ে দেয়। সে রেসিডেন্টদের কাছে ক্ষমা চেয়ে আমার দিকে এগিয়ে এলো। মা, সে আমাকে জড়িয়ে ধরে বলল, দেরি হওয়ার জন্য দুঃখিত। পেডিয়াট্রিক আইসিইউতে একটা এমার্জেন্সি ছিল এবং ওদের আমার মূল্যায়নের প্রয়োজন ছিল। ঠিক তখনই সে বিজয়কে আমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখল, যার মুখ হাঁ হয়ে আছে, একেবারে লাশের মতো ফ্যাকাশে। সব ঠিক আছে তো, মা? অভয় আমার উত্তেজনাটা বুঝতে পেরে জিজ্ঞেস করল। এই ভদ্রলোক আপনাকে বিরক্ত করছেন না তো? আমি উত্তর দিতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই বিজয় কাঁপা কণ্ঠে এগিয়ে এলো। অভয়, আমার ছেলে। বয়স্ক লোকটার দিকে আমার ছেলে সম্পূর্ণ নির্লিপ্ত ও পেশাদার দৃষ্টিতে তাকালো। সেখানে চিনতে পারার কোনো চিহ্ন ছিল না, শুধু একজন ডাক্তারের সেই স্বয়ংক্রিয় ভদ্রতা ছিল যা রোগীর পরিবারের সাথে কথা বলার সময় থাকে। জি হ্যাঁ, আমি ডক্টর অভয় সিং। সে তার ট্যাবলেট বের করে ফাইল চেক করতে করতে বলল, আপনি কি সেই রোগীর পরিবারের কেউ যাকে একটু আগে ভর্তি করা হয়েছে? আমি তোমার বাবা, বিজয় ভাঙা গলায় বলল। যে নিস্তব্ধতা নেমে এলো তা যেন অনন্তকাল ধরে চলল। অভয় ট্যাবলেটে টাইপ করা থামিয়ে ধীরে ধীরে মাথা তুলে বিজয়ের দিকে তাকালো। তার চেহারা নির্লিপ্তই রইল, কিন্তু আমি আমার ছেলেকে চিনি। আমি তার প্রতিটা অভিব্যক্তি জানি। আমি দেখতে পাচ্ছিলাম তার ভেতরে সেই পুরনো কষ্টটা জেগে উঠছে, কিন্তু আমি সেই শক্তিটাও দেখতে পাচ্ছিলাম যা সে এতগুলো বছরে অর্জন করেছে। না স্যার, অভয় শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনি আমার বাবা নন। আমার বাবা আমার জন্মের আগেই মারা গেছেন। আপনি শুধু সেই মানুষটা যে আমার মা আর আমাকে 18 বছর আগে ছেড়ে গিয়েছিল, কারণ আমি আপনার কাছে যথেষ্ট পারফেক্ট ছিলাম না। বিজয় এমনভাবে পিছিয়ে গেল যেন তাকে আঘাত করা হয়েছে। ছেলে? আমি ডাক্তার সিংহ, অভয় শুধরে দিল। আর আমি আপনার ছেলে নই। এখন দয়া করে আমাকে বলুন, এইমাত্র যে রোগীকে ভর্তি করা হলো তার সাথে আপনার সম্পর্ক কি, যাতে আমি তার ঠিকমতো চিকিৎসা করতে পারি। ততক্ষণে একজন নার্স একটা ফোল্ডার ছুটে এলো। ডাক্তার সিংহ, পেশেন্ট সোনালি, বয়স 14, খিঁচুনি এবং তীব্র জ্বর নিয়ে ভর্তি হয়েছে। বাবা জানিয়েছেন 6 মাস বয়স থেকেই জন্মগত হৃদরোগের সমস্যা রয়েছে। আমাদের আপনার জরুরি মূল্যায়ন দরকার। অভয় ফোল্ডারটা নিয়ে পড়তে শুরু করল। আমি দেখলাম কিভাবে তার চেহারা বদলে গেল। পেশাদার অভিব্যক্তি থেকে তা প্রকৃত উদ্বেগে পরিণত হল। সে বিজয়ের দিকে তাকাল। আপনি সোনালির বাবা? সে জিজ্ঞেস করল। বিজয় শুধু মাথা নাড়ল, সে কথা বলার অবস্থায় ছিল না। আমার সাথে আসুন, অভয় ইমার্জেন্সির দিকে হাঁটতে হাঁটতে বলল। আমারও হৃদরোগের পুরো হিস্ট্রি লাগবে। এটা কবে শুরু হয়েছিল, কতবার হয়, প্রতিটি এপিসোড কতক্ষণ স্থায়ী হয়, সে কি ওষুধ খাচ্ছে। আমি সেখানে দাঁড়িয়ে তাদের যেতে দেখলাম। বিজয় একবার পেছনে ফিরে আমাকে খুঁজছিল, কিন্তু আমি মুখ ঘুরিয়ে নিলাম। সে আমার কাছ থেকে এইটুকু অধিকারও রাখত না। আমি আবার বসে পড়লাম এবং অপেক্ষা করতে লাগলাম।
আমি জানতাম অভয়ের সময় লাগবে। সে সব সময় প্রত্যেক রোগীর জন্য সময় নিত, বিশেষ করে যদি তারা শিশু হয়। আমি আমার ফোন বের করে ব্যস্ত থাকার ভান করলাম, কিন্তু আমার মস্তিষ্ক ঘণ্টায় 1000 মাইল বেগে চলছিল। পুরো ব্যাপারটা কত অদ্ভুত ছিল সেটাই প্রসেস করছিলাম। যে মানুষটা আমাদের ছেড়ে গিয়েছিল সে এখন তার সেই মেয়ের জীবন বাঁচানোর জন্য সেই ছেলের ওপরই নির্ভরশীল যাকে সে প্রত্যাখ্যান করেছিল। 2 ঘণ্টা পার হয়ে গেল। অবশেষে অভয় ইমার্জেন্সি থেকে বেরিয়ে এলো, ক্লান্ত তবে তৃপ্ত চেহারা নিয়ে। সে আমার পাশে বসল। তুমি কেমন আছো? সে আস্তে করে জিজ্ঞেস করল। আমার এই কথাটা তোমাকে জিজ্ঞেস করা উচিত, আমি উত্তর দিলাম। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সোনালি স্থিতিশীল আছে। সংক্রমণের কারণে আসা তীব্র জ্বরের জন্য ওর খিঁচুনি হয়েছিল। আমি অ্যান্টিবায়োটিক এবং ওষুধ দিয়েছি। ও কয়েকদিন এখানে অবজারভেশনে থাকবে। আরও? আমি নাম না নিয়েই জিজ্ঞেস করলাম। উনি খুব চিন্তিত, অভয় বলল। ওনার মেয়ের খুব সিরিয়াস জন্মগত হৃদরোগ আছে। দেখেই বোঝা যাচ্ছে ওকে অনেকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। উনি আমাকে বেশ কয়েকজন স্পেশালিস্টের রিপোর্ট ভর্তি একটা ফোল্ডার দেখিয়েছেন। মনে হচ্ছে কোনো ডাক্তারই পুরোপুরি ওর রোগটা নিয়ন্ত্রণে আনতে পারেননি। আমি বুঝতে পারছিলাম না আমার কি অনুভব করা উচিত। আমার একটা অংশ সন্তুষ্টি বোধ করতে চাইছিল, এটাকে দৈব বিচার হিসেবে দেখতে চাইছিল। যে লোকটা জেনেটিক্সের কারণে একটা ছেলেকে প্রত্যাখ্যান করেছিল, এখন তার একটা মেয়ে আছে যার গুরুতর স্নায়বিক সমস্যা রয়েছে। কিন্তু আমার বৃহত্তর অংশটা, যে অংশটা অভয় এত বছর ধরে আমাকে সামলাতে শিখিয়েছে, তা শুধু সেই নির্দোষ মেয়েটার জন্য কষ্ট পাচ্ছিল যে এই দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছিল। তুমি কি করবে? আমি জিজ্ঞেস করলাম। আমার কাজ? সে খুব সহজভাবে উত্তর দিল। আমি সোনালির যতটা ভালোভাবে সম্ভব চিকিৎসা করব। ওর বাবার কারণে ওর কোনো দোষ নেই। আর পুরনো তিক্ততার উপর ভিত্তি করে আমি কাকে সাহায্য করব আর কাকে করব না তা বেছে নেওয়ার জন্য ডাক্তার হইনি। আমার ছেলে সবসময় এমনই সৎ, সবসময় আমাদের যে কোনো কারোর চেয়ে অনেক উন্নত। পরের দিনগুলিতে সোনালি হাসপাতালেই রইল এবং অভয় ব্যক্তিগতভাবে ওর কেসটা সামলাচ্ছিল। সে সব ধরনের টেস্টের নির্দেশ দিল, অন্যান্য স্পেশালিস্টদের সাথে পরামর্শ করল, পুরো হিস্ট্রি খতিয়ে দেখল। আমি জানতাম সে এটা বিজয়ের জন্য করছিল না, বরং বিজয়ের উপস্থিতি সত্ত্বেও করছিল। বিজয় বেশ কয়েকবার অভয়ের কাছে আসার চেষ্টা করেছিল। করিডরে ওর জন্য অপেক্ষা করত, চিকিৎসার বাইরে গিয়ে কথা বলার চেষ্টা করত। কিন্তু অভয় সম্পূর্ণভাবে এক পেশাদার দূরত্ব বজায় রাখত। সে চিকিৎসা সম্পর্কে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিত, ব্যাস ওইটুকুই। চতুর্থ দিন অভয় একটা গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করল। সে সোনালির পুরনো রিপোর্টগুলো দেখছিল, এমন সময় সে এমন কিছু লক্ষ্য করল যা অন্য ডাক্তাররা এড়িয়ে গিয়েছিলেন। মা, সে ওই দিন সন্ধ্যায় আমাকে খুব উৎসাহ নিয়ে ফোন করল। আমার মনে হয় আমি সোনালির হৃদরোগের আসল কারণটা পেয়ে গেছি। ওর হার্টে খুব ছোট্ট একটা ত্রুটি আছে যা অন্য কেউ দেখতে পায়নি, কারণ এটা শুধুমাত্র এক বিশেষ ধরনের স্ক্যানে ধরা পড়ে। আমি যদি ঠিক হয়ে থাকি তবে এমন একটা সার্জারি আছে যা ওকে পুরোপুরি সুস্থ করে দিতে পারে। এটা তো খুব দারুণ খবর, আমি বললাম। তুমি কি ওকে বলবে? একটা বিরতি ছিল। হ্যাঁ, কারণ এটাই সঠিক কাজ। সেই রাতে অভয় বিজয়কে ওর কনসাল্টিং রুমে ডেকে পাঠালো। আমি সেখানে ছিলাম না, তবে অভয় পরে আমাকে সব জানিয়েছিল। সে রিপোর্টগুলো দেখালো, নিজের আবিষ্কারটা বুঝিয়ে বলল, অপারেশন এবং তার সফলতার সম্ভাবনা বিস্তারিত জানালো। বিজয় চোখ দিয়ে জল মুছতে মুছতে চুপচাপ সব শুনল। যখন অভয় বলা শেষ করল, বিজয় শুধু বলল, কেন? কেন কি? অভয় জিজ্ঞেস করল। আমি তোমার আর তোমার মায়ের সাথে যা করেছি, তারপরেও তুমি কেন আমার মেয়েকে সাহায্য করার পরোয়া করছ? অভয় আমাকে বলেছিল যে সে মুহূর্তের জন্য চুপ ছিল, সঠিক শব্দগুলো খুঁজছিল। তারপর সে বলল, কারণ আমি আপনার মতো নই। আপনি একটা জেনেটিক কন্ডিশনের কারণে নিজের ছেলেকে ছেড়ে গিয়েছিলেন। আমি কোনো রোগীকে তার বাবার কারণে ছেড়ে দেব না। সোনালি সেরা চিকিৎসার দাবিদার, আর আমি ওকে সেটাই দেব, আপনার জন্য নয়, ওর জন্য। বিজয় আরও কিছু বলতে চাইল, ক্ষমা চাইতে চাইল, কিন্তু অভয় হাত তুলে তাকে থামিয়ে দিল। মিস্টার বিজয়, আমি বুঝতে পারছি এটা আপনার জন্য কঠিন, কিন্তু আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে আমাদের সম্পর্ক এই হাসপাতালে আপনার মেয়ের চিকিৎসার সাথেই শুরু এবং শেষ। আমার আপনার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আমি চাই না আপনি পুনরায় সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করুন। আমার একজন অসাধারণ মা আছেন, যিনি সারা জীবন আমার জন্য মা এবং বাবা উভয়ের দায়িত্ব পালন করেছেন। আমার একটা পরিপূর্ণ এবং সুখী জীবন আছে। আপনি আমার ডিএনএর একটা অংশ হতে পারেন, কিন্তু আপনি আমার গল্পের কোনো অংশ নন। আমি আশা করি আপনি এই বিষয়টার সম্মান করবেন। সোনালির সার্জারি পরের সপ্তাহের জন্য শিডিউল করা হলো। অভয় অপারেশন করবে না। সে ছিল কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন নয়।
তবে সে পুরো টিমের সাথে সমন্বয় করবে এবং সম্পূর্ণ প্রক্রিয়ার সময় সেখানে উপস্থিত থাকবে। সার্জারির দিন আমি হাসপাতালে গেলাম, বিজয়কে দেখার জন্য নয়, বরং আমার ছেলের পাশে থাকার জন্য। আমি জানতাম সে যত বড় প্রফেশনালি হোক না কেন, এই পরিস্থিতিটা তাকে নাড়া দিচ্ছিল। আমি ওয়েটিং রুমে বিজয়কে একা বসে থাকতে দেখলাম। তাকে অন্যরকম দেখাচ্ছিল, আরও কুঁজো, আরও দুর্বল, আরও ভীত। যখন সে আমাকে দেখল, সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। শিলা, সে ধরা গলায় বলল, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি, প্লিজ? আমার ভেতরের প্রতিটা শিরা উপশিরা তাকে জাহান্নামে যেতে বলতে চাইছিল, পেছন ফিরে চলে আসতে চাইছিল, ঠিক যেভাবেই সে 18 বছর আগে করেছিল। কিন্তু আমার মনে পড়ল অভয় কি বলেছিল, ওর মতো না হওয়ার কথা, ওর চেয়ে উন্নত হওয়ার কথা। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম এবং মাথা নাড়লাম। আমরা একটু দূরে বসলাম। সে কথা বলার আগে নিজের কাঁপতে থাকা হাত দুটোর দিকে তাকালো। আমি জানি না কোথা থেকে শুরু করব, সে বলল। আমি যা করেছি তার জন্য ক্ষমা চাওয়াটা খুব ছোট মনে হয়। আমি কোনো উত্তর দিলাম না, শুধু অপেক্ষা করতে লাগলাম। যখন অভয় জন্মালো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, সে বলতে থাকল। আমি শুধু ডাউন সিনড্রোমটাই দেখতে পাচ্ছিলাম ও কতটা আলাদা। মানুষ কি বলবে, আমি এর বেশি কিছু দেখতে পাচ্ছিলাম না। আর আমি এতটাই কাপুরুষ ছিলাম যে এই কথাটা স্বীকার করতে পারিনি যে সমস্যাটা আমার মধ্যে ছিল, ওর মধ্যে নয়। তুমি ঠিকই বলেছ, আমি বললাম, শুধু ক্ষমা চাওয়াটা যথেষ্ট নয়। সে খাটতে খাটতে মাথা নাড়ল। আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা আবর্জনায় ফেলে দিয়েছিলাম। সোনালির সাথে আমি দ্বিতীয় সুযোগ পেয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি সেই বাবা হতে পারব যা আমি ওর, অভয়ের জন্য হতে পারিনি। কিন্তু জীবনের পরিহাস খুব নির্মম। সোনালি জন্মগতভাবেই গুরুতর হৃদরোগ নিয়ে জন্মায়। আর জানো আমার প্রথম প্রতিক্রিয়া কী ছিল? আবার সেই আতঙ্ক, আবার সেই ভয়। আমি প্রায় আবারও একই ভুল করতে যাচ্ছিলাম। কিন্তু তুমি করনি, আমি শীতল কণ্ঠে বললাম। না, কারণ আমার স্ত্রী আমাকে তা করতে দেয়নি, সে বলল। ও বলেছিল আমি যদি বাচ্চাটাকে ছেড়ে যাই তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে। তাই আমি থেকে গেলাম। আমি শিখলাম, সীমাবদ্ধতার ঊর্ধ্বে গিয়ে ভালোবাসতে শিখলাম। কিন্তু অভয়ের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল, বড্ড দেরি। আমি স্বীকার করছি, আমি বললাম। যখন আমি ওকে সাদা কোট পরা অবস্থায় দেখলাম, মানুষ ওকে ডাক্তার বলে ডাকছে, ও পুরো একটা টিমকে কমান্ড করছে, শিলা, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে কিভাবে। আমি তার বাক্যটা সম্পূর্ণ করে দিলাম। একটা বাচ্চা যাকে তুমি ডিফেক্টিভ বলেছিলে, সে কিভাবে একজন দুর্দান্ত ডাক্তার হয়ে গেল। সংগ্রাম দিয়ে, দৃঢ় সংকল্প দিয়ে, আর এমন একজন মায়ের চেষ্টায় যে কখনো তার ক্ষমতার উপর সন্দেহ করেনি। আমি বললাম, থেরাপি দিয়ে, উদ্দীপনা দিয়ে, মানসম্মত শিক্ষা দিয়ে, শর্তহীন ভালোবাসা দিয়ে, সেই সব কিছু যা তুমি দিতে চাওনি। সে কান্নায় ভেঙে পড়ল, নিজের মুখটা 2 হাত দিয়ে ঢেকে ফেলল। আমি সেই ভাঙাচড়া মানুষটার দিকে তাকিয়ে কোনো তৃপ্তি অনুভব করলাম না, শুধু এক শূন্যতা অনুভব করলাম। সে আমার কাছে এখন আর কিছুই ছিল না, না রাগ, না ঘৃণা, না প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা, শুধু অবজ্ঞা। অভয় একজন অবিশ্বাস্য মানুষ, আমি বললাম। সে শত শত শিশুর জীবন বাঁচিয়েছে। সে এমন সব গবেষণা প্রকাশ করে যা পাল্টে দিচ্ছে চিকিৎসা বিজ্ঞান কিভাবে এই ধরনের শারীরিক সমস্যাগুলোকে সারিয়ে তোলে। তাকে মানুষ সম্মান করে, প্রশংসা করে, ভালোবাসে। আর সে এই সব কিছু অর্জন করেছে তোমার কারণে নয়, বরং তোমার থাকা সত্ত্বেও। বিজয় অশ্রুসিক্ত চোখে মুখ তুলল। আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, আমি ওর সাথে কথা বলারও যোগ্য নই, কিন্তু আমি চাই তুমি এটা জানো যে আমি প্রতিদিন অনুশোচনা করি। প্রতিদিন আমি সোনালীকে দেখি আর ভাবি যে আমি কি হারিয়েছি। ও আমার ছাড়াই কি দারুণ একটা মানুষ হয়ে উঠল। আচ্ছা, আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, আমি আশা করি তোমার এই অনুশোচনা তোমার বাকি জীবন তোমার সাথে থাকবে। আমি আশা করি তুমি কখনো ভুলবে না যে তুমি একটা পারফেক্ট ছেলেকে ছেড়ে এসেছিলে, কারণ তুমি তোমার নাকের ডগার বাইরে কিছু দেখার মতো পারফেক্ট ছিলে না। আমি যাওয়ার জন্য ঘুরতেই সে আমাকে আবার ডাকল, শিলা দাঁড়াও। আমার স্ত্রী 6 মাস আগে আমাকে ছেড়ে চলে গেছে। সে অন্য কাউকে খুঁজে পেয়েছিল। ডিভোর্সে সে সব কিছু নিয়ে গেছে, বাড়ি, গাড়ি, জমানো টাকা। আমি একটা ছোট্ট ফ্ল্যাটে থাকি, বিল মেটানোর টাকাও অনেক কষ্টে জোগাড় করি। সোনালীর বীমা বাতিল হয়ে গেছে,
কারণ আমি টাকা দিতে পারিনি। ওর এখানে সরকারি স্কিমের অধীনে চিকিৎসা হচ্ছে। আমি সব কিছু হারিয়েছি। সে করুণা আশা করছিল। সে আশা করছিল যে আমি তার জন্য কিছু অনুভব করব, কিন্তু আমি কেবল শূন্যতাই অনুভব করছিলাম। জানো মজার ব্যাপার কি? আমি বললাম, আমি অভয়কে বড় করেছি নিজের কোনো বাড়ি ছাড়া, 3টে চাকরি করে, ছাদের ওপরের ঘরে থেকে, খুব সামান্য খাবার খেয়ে। আমাদের কিছুই ছিল না, কিন্তু আমাদের ভালোবাসা ছিল। আমাদের জীবনের একটা উদ্দেশ্য ছিল। আমাদের একে অপরের পাশে থাকার জোর ছিল। তোমার কাছে সব কিছু ছিল, আর তুমি সব হারিয়েছ, কারণ তুমি কখনোই জানতে না যে কোনটা আসল মূল্যবান। আমি তোমার জন্য করুণা অনুভব করি না বিজয়। তুমি ঠিক সেটাই কাটছ যা তুমি বুনেছিলে। এইবার আমি আর পেছনে না তাকিয়ে চলে গেলাম। সোনালির সার্জারি 6 ঘন্টা ধরে চলল। এটা সফল হয়েছিল। অভয় ক্লান্ত কিন্তু হাসিখুশি মুখে আমাকে খবরটা দিতে এলো। ও ঠিক হয়ে যাবে, সে বলল। কার্ডিয়াক সার্জন ওর হার্টের ওই ত্রুটিটা পুরোপুরি সারিয়ে তুলেছেন। ওর আবার সমস্যা হওয়ার সম্ভাবনা 5%-এরও কম। ও একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আমি আমার ছেলেকে জড়িয়ে ধরলাম, গর্ভে আমার বুক ফুলে উঠল। তুমি ওর জীবন বাঁচিয়েছ। আমরা বাঁচিয়েছি। সে শুধরে দিল। আমি শুধু সমস্যাটা খুঁজে বের করেছি। পুরো টিম একসাথে কাজ করেছে। সবসময় এত বিনয়ী, সবসময় নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নেয় সে। সোনালি 1 সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেল। যেদিন ও বাড়ি যাচ্ছিল, বিজয় আবার অভয়ের কাছে আসার চেষ্টা করল, অতিমাত্রায় কৃতজ্ঞতা জানাতে, কোনো একটা সম্পর্ক তৈরি করতে। কিন্তু অভয় শুধু আনুষ্ঠানিকভাবে তার সাথে হাত মেলাল। মেয়েটা দ্রুত সুস্থতা কামনা করল এবং বিদায় নিল, খুব সহজভাবে, কোনো নাটক ছাড়া, কোনো নিষ্ঠুরতা ছাড়া, কিন্তু কোনো দরজা খোলা না রেখেই। আমি ভেবেছিলাম ওখানেই হয়তো গল্পের শেষ। বিজয় তার সুস্থ হওয়া মেয়েকে নিয়ে চলে যাবে, আর আমরা আমাদের জীবনে ফিরে আসব। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছু পরিকল্পনা ছিল। 3 মাস পর আমি বাড়িতে ছিলাম, যখন অভয় কাজ থেকে তাড়াতাড়ি ফিরল। ওর চোখে মুখে একটা অদ্ভুত এক্সপ্রেশন ছিল, না খুশি না দুঃখী, আশ্চর্য আর অবিশ্বাসের মাঝামাঝি কিছু একটা। মা, আমাকে তোমাকে কিছু বলার আছে, সে সোফায় বসতে বসতে বলল। কি হয়েছে? সব ঠিক আছে তো? বিজয় আজ আমাকে হাসপাতালে খুঁজে বের করেছিল। আমি পুরো টেনশনে পড়ে গেলাম। সে কি চায়? অভয় একটা নিঃশ্বাস নিল। সে বলল, সোনালি খুব ভালো আছে। সার্জারির পর থেকে একবারও খিঁচুনি বা হার্টের সমস্যা হয়নি। আর সে হাসপাতালকে একটা ডোনেশন দিতে চায়, একটা বড় ডোনেশন। ডোনেশন? আমি বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি না বললে যে সে সব খুইয়ে পথে বসেছে? ছিল, কিন্তু দেখা যাচ্ছে সে তার কাছে থাকা একটা জমিও বিক্রি করে দিয়েছে, কোনো পৈতৃক সম্পত্তি। আর সে ওই পুরো টাকাটা হাসপাতালে শিশুদের হৃদরোগ নিয়ে গবেষণার জন্য একটা ফান্ড তৈরি করতে দান করতে চায়। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। এটা একেবারে অপ্রত্যাশিত। আর অভয় বলতে থাকল, সে চায় ফান্ডটা আমার নামে হোক। সে বলল যে সে চায় এটার নাম হোক ডক্টর অভয় সিংহ ফান্ড ফর পেডিয়াট্রিক কার্ডিয়াক রিসার্চ। তুমি কি এটা মেনে নিয়েছ? আমি জিজ্ঞেস করলাম। আমি ভেবে দেখব বলেছিলাম। আমার তোমার সাথে কথা বলার দরকার ছিল। আমরা চুপ হয়ে গেলাম। এটা হজম করার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। যে মানুষটা আমাদের ছেড়ে গিয়েছিল, সে এখন সেই ছেলের নাম অমর করে রাখতে চাইছে, যাকে সে একদিন প্রত্যাখ্যান করেছিল, তাও আবার একটা মেডিকেল ফান্ডের মাধ্যমে। তুমি কি ভাবছ মা? সে জিজ্ঞেস করল। তোমার কি মনে হয় এটা সত্যি, নাকি অপরাধবোধ থেকে শুধু সম্মতি কেনার চেষ্টা করছে? আমি খুব ভেবেচিন্তে বললাম, আমার মনে হয় এটা দুটোই হতে পারে। এটা অপরাধবোধও হতে পারে, আবার ওর দিক থেকে সত্যিও হতে পারে। প্রশ্ন হলো, এটা তোমার জন্য ভালো নাকি খারাপ? অভয় ভাবতে শুরু করল। জানো অদ্ভুত ব্যাপার কি, আমি ওর জন্য কিছুই অনুভব করি না, না রাগ না তিক্ততা। সে আমার কাছে একজন অচেনা মানুষের মতো, এমন কেউ যে শুধু বায়োলজিক্যালি আমার সাথে যুক্ত, কিন্তু ইমোশনালি জিরো। আর ওই টাকাটা? আমি জোর দিয়ে বললাম, ওই টাকাটা অনেক বাচ্চার সাহায্য করতে পারে। হ্যাঁ, সে একমত হল। আর এই জন্যই আমি এটা মেনে নেওয়ার কথা ভাবছি, ওর জন্য নয়, বাচ্চাদের জন্য। আর সে ঠিক তাই করল। সে ডোনেশনটা এই শর্তে মেনে নিল যে বিজয়কে বুঝতে হবে যে এর ফলে কিছুই বদলাবে না। এটা একটা মেডিকেল চুক্তি ছিল, কোনো ইমোশনাল সম্পর্ক নয়। খুব জাঁকজমক করে ফান্ডটা তৈরি করা হলো। হাসপাতাল একটা অনুষ্ঠানের আয়োজন করল, প্রেসকে আমন্ত্রণ জানালো, পুরো শো। বিজয় সেখানে ছিল, নিজেকে খুব গুরুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করছিল, অভয়ের আলোর সাথে একটুখানি হলেও জড়িয়ে থাকার চেষ্টা করছিল। কিন্তু যে আলোটা ছড়াচ্ছিল সে হলো আমার ছেলে।
সে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে একটা দুর্দান্ত বক্তৃতা দিল, কিভাবে প্রত্যেকটা শিশুর সীমাবদ্ধতা ছাড়া বাঁচার অধিকার আছে তা নিয়ে বলল। সে সোনালির কথা বলল এবং কিভাবে মেডিসিন মানুষের জীবন বদলে দেয় তা বোঝাল। সে একবারও বিজয়ের নাম উচ্চারণ করল না। আর একদিক থেকে এটাই ছিল সবচেয়ে বড় প্রতিশোধ, ওই লোকটাকে তার নিজের গল্পেই অপ্রাসঙ্গিক করে দেওয়া। অনুষ্ঠানের পর টোস্ট চালাকালীন আমি দেখলাম বিজয় অভয়ের দিকে যাচ্ছে। আমি শোনার জন্য একটু কাছে গেলাম। অভয়, সে ইতস্তত করে বলল, আমি জানি এটা দিয়ে কিছু বদলাবে না, আমি জানি আমার কিছু চাওয়ার অধিকার নেই, কিন্তু তুমি কি ভাবো যে কোনোদিন হয়তো আমরা... না। অভয় দয়ালু কিন্তু দৃঢ়ভাবে তাকে মাঝপথে থামিয়ে দিল। মিস্টার বিজয়, আমি ডোনেশনটার প্রশংসা করছি, এটা অনেকের সাহায্য করবে, কিন্তু ব্যাস এইটুকুই। আমার একটা পরিবার আছে, আমার একজন মা আছেন যিনি আমার জন্য সবকিছু ত্যাগ করেছেন, আমার বন্ধু আছে, সহকর্মী আছে, আমার জীবন পরিপূর্ণ। সেখানে এমন কোনো ফাঁকা জায়গা নেই যা আপনি পূরণ করতে পারবেন। বিজয় ধীরে ধীরে মাথা নাড়ল, একজন পরাজিত মানুষের মতো। আমি বুঝতে পেরেছি। ব্যাস, আমি শুধু চেয়েছিলাম তুমি জানো যে আমি এখন সব দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমি কতটা ভুল ছিলাম, তুমি কতটা অসাধারণ। আমি সবসময়ই অসাধারণ ছিলাম। অভয় কোনো অহংকার ছাড়াই বলল, ঠিক যেন একটা সত্য কথা বলছে। পার্থক্যটা হলো আপনি আপনার কুসংস্কারের বাইরে কিছু দেখতে পাননি, কিন্তু সেটা আপনার সমস্যা, আমার নয়। আমি আশা করি আপনি সোনালির কাছ থেকে কিছু শিখেছেন। আমি আশা করি আপনি ওর জন্য সেই বাবা হবেন যা আপনি আমার জন্য হতে পারেননি। আর তারপর সে ঘুরে দাঁড়ালো এবং হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে এলো। চলো মা, কাল আমার মর্নিং ডিউটি আছে। আমরা একসাথে বেরিয়ে এলাম, বিজয়কে আবারও পেছনে ফেলে। কিন্তু এবার এটা ত্যাগ করা ছিল না, এটা ছিল আমাদের ভবিষ্যৎকে অতীত দিয়ে তিক্ত হতে না দেওয়ার একটা সিদ্ধান্ত। গাড়িতে ফিরে আসার সময় অভয় আমার দিকে তাকালো এবং বলল, ধন্যবাদ মা। কিসের জন্য? আমি জিজ্ঞেস করলাম। আমার উপর কখনো হাল না ছাড়ার জন্য, আমাকে কখনো ছোট অনুভব না করতে দেওয়ার জন্য, আমাকে এটা শেখানোর জন্য যে ডাউন সিনড্রোম একটা বৈশিষ্ট্য, আমার পরিচয় নয়। আমাকে শেখানোর জন্য যে সংগ্রাম আর ভালোবাসা সব কিছু জয় করতে পারে। আমার চোখে জল চলে এলো। তোমাকে ভালোবাসার জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই বাবা, এটা ছিল আমার করা সবচেয়ে সহজ কাজ। এটা সহজ ছিল না, সে বলল। আমার মনে আছে তুমি ক্লান্তিতে মৃত প্রায় হয়ে বাড়ি ফিরতে। আমার মনে আছে তুমি কম খেতে যাতে আমার জন্য বেশি থাকে। আমার মনে আছে তুমি লুকিয়ে কাঁদতে। এর মধ্যে কোনো কিছুই সহজ ছিল না মা, কিন্তু তুমি সেটা করেছ। আমি আবারও করতাম, 1000 বার করতাম। আমি তার হাত ধরে বললাম। আমরা বাড়ি পৌঁছালাম এবং আমাদের সাধারণ কাজগুলো করতে লাগলাম। সে আমাকে তার হাসপাতালের কেস সম্পর্কে বলল, আর আমি তাকে সোসাইটির নানা গল্প শোনালাম। এটা সহজ ছিল, স্বাভাবিক ছিল, পারফেক্ট ছিল। সেদিন রাতে ঘুমানোর আগে আমি এই পুরো যাত্রাটার কথা ভাবছিলাম। 18 বছর আগে হাসপাতালের ওই দিনটা থেকে শুরু করে, যেদিন বিজয় ঘৃণায় আমাদের ছেলের দিকে তাকিয়েছিল। 18 বছরের সংগ্রাম, ত্যাগ, কান্না, কঠোর পরিশ্রম। আর শেষে যে লোকটা ভাবত পারফেক্ট জেনেটিক্সই সফলতার নিশ্চয়তা দেয়, সে আজ একা এবং ভেঙে পড়া মানুষ। আর যে ছেলেটাকে সে প্রত্যাখ্যান করেছিল, সে আজ জীবন বাঁচাচ্ছে আর পৃথিবী বদলাচ্ছে। জীবন প্রত্যেককে ঠিক সেটাই দিয়েছে যা তাদের প্রাপ্য ছিল। আমি চোখ বন্ধ করলাম এবং কৃতজ্ঞতা অনুভব করলাম। সব মুশকিলগুলোর জন্য ধন্যবাদ, যা আমাদের শক্ত করেছে। প্রতিটি কান্নার জন্য ধন্যবাদ, প্রতিটি চ্যালেঞ্জের জন্য ধন্যবাদ, যা আজ আমার ছেলেকে এই মানুষটিতে পরিণত করেছে। আর অদ্ভুতভাবে বিজয়কেও ধন্যবাদ, কারণ সে যদি তার কুসংস্কার নিয়ে থেকে যেত, তাহলে সে অভয়ের ভেতরের আলোটাকে নিভিয়ে দিত। তার আমাদের ছেড়ে চলে যাওয়াটা, তা যত কষ্টদায়কই হোক না কেন, এটাই সবচেয়ে বড় উপহার ছিল যা সে আমাদের দিতে পারত। সে আমাদের স্বাধীনভাবে বেড়ে ওঠার এবং উজ্জ্বল হওয়ার সুযোগ দিয়েছিল। পরের মাসগুলো অভয়ের জন্য আরও বেশি স্বীকৃতি নিয়ে এলো। তার গবেষণা একটি সম্মানজনক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হল। তাকে অন্যান্য দেশে কনফারেন্সে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হলো। কিন্তু যা আমাকে সবচেয়ে বেশি গর্বিত করত, তা হল রোগীদের সাথে তার ব্যবহারের ধরন। একদিন বিকেলে আমি ওয়েটিং রুমে ছিলাম। তখন এক যুবতী মেয়ে তার কাঁদানো বাচ্চা নিয়ে এলো। বাচ্চাটির ডাউন সিনড্রোম ছিল। মা খুব নার্ভাস ছিলেন, দিশেহারা ছিলেন। অভয় ব্যক্তিগতভাবে তাকে দেখল। যখন ওই নারী বাইরে এলেন, তখন তিনি যেন একদম অন্য একজন মানুষ। তার চোখে জল ছিল, তবে সেটা ছিল আশার জল। তিনি আমার সাথে কথা বলার জন্য থামলেন। ওই ডাক্তার, তিনি অভয়ের কনসালটেশন রুমের দিকে ইশারা করে বললেন, উনার ডাউন সিনড্রোম আছে, আর উনি একজন ডাক্তার। উনি আমাকে বললেন,
আমার ছেলেও যে কোনো কিছু হতে পারবে। উনি আমাকে সাফল্যের অনেক ঘটনা শোনালেন। জীবনে প্রথমবারের মতো আমার আর ভয় লাগছে না, আমার আশা জেগেছে। আমি যেন গর্বে ফেটে পড়ছিলাম। এটাই ছিল অভয়। সে শুধু জীবন বাঁচাচ্ছিল না, সে মানুষের চিন্তাভাবনা বদলাচ্ছিল, সব বাধা ভেঙে দিচ্ছিল। সে একটা প্রতীক হয়ে উঠেছিল। সে স্কুল, সাপোর্ট গ্রুপগুলোতে কথা বলতে শুরু করল। তার সবসময় একটাই বার্তা থাকত, সীমাবদ্ধতা আসলে সেই মানুষটার মগজে থাকে যে অন্যকে ছোট করে ভাবে, তার মধ্যে নয় যাকে ছোট ভাবা হয়। একজন সাংবাদিক ডাউন সিনড্রোমকে পরাজিত করা ডাক্তারের গল্পের জন্য ইন্টারভিউ চাইল। অভয় রাজি হল, তবে একটা শর্তে, আমি ডাউন সিনড্রোমকে হারাইনি। সে বোঝালো, আমার ডাউন সিনড্রোম আছে এবং সবসময় থাকবে, এটা আমারই একটা অংশ। আমি যা হারিয়েছি তা হল কুসংস্কার আর মানুষের নিচু প্রত্যাশা। এগুলোই হলো আসল প্রতিবন্ধকতা, আমার ক্রোমোজোমে নয়, মানুষের মানসিকতায়। রিপোর্টটি অসাধারণ সুন্দর হয়েছিল। এটা পুরো ভারতে ভাইরাল হয়ে যায়। 4 দিক থেকে চিঠি আসতে লাগল। এমন বাবা মা যাদের স্পেশাল নিডসের সন্তান আছে, তারা অনুপ্রেরণার কথা লিখলেন। ডাউন সিনড্রোম থাকা তরুণ তরুণীরা অভয়কে নিজেদের হিরো হিসেবে মেনে নিল। শিক্ষকরা তার গল্প থেকে অনুপ্রাণিত হয়ে স্পেশাল এডুকেশনে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলেন। আর জানেন ওই রিপোর্টটা কে দেখেছিল? বিজয়। সে হাসপাতালে ফোন করে অভয়ের সাথে কথা বলার চেষ্টা করেছিল। আমার ছেলে কল ব্যাক করেনি। বিজয় সপ্তাহব্যাপী চেষ্টা করল। তারপর সে সরাসরি আসার চেষ্টা করল, কিন্তু সিকিউরিটি তাকে ভেতরে ঢুকতে দিল না। তখন সে আমাকে ফার্মেসি থেকে বের হওয়ার সময় ধরে ফেলল। আরও বুড়ো, আরও নার্ভাস দেখাচ্ছিল তাকে। শিলা, প্লিজ, সে কাকুতি মিনতি করল। আমি শুধু ওর সাথে 5 মিনিট কথা বলতে চাই। ও তোমার সাথে কথা বলতে চায় না বিজয়, এটা মেনে নাও। আমি রিপোর্টটা দেখেছি, আমি দেখেছি ও কি হয়ে উঠেছে। আমার ওকে বলার দরকার যে আমি ভুল ছিলাম, আমার আফসোস হচ্ছে। তুমি এটা অনেকবার বলেছ, ক্ষমা চাইলে অতীত বদলায় না। আমি জানি। সে প্রায় চিৎকার করে উঠল। কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। আমি চাই ও জানুক যে আমি রোজ অনুশোচনা করি। আমি ওই লোকটার দিকে তাকালাম এবং কিছুই অনুভব করলাম না, করুণাও না, কেবল ক্লান্তি। বিজয়, তুমি ক্ষমা চাও নিজের মনকে হালকা করার জন্য, কিন্তু ক্ষমা তোমার জন্য নয়। ক্ষমা হলো সেই মানুষটার জন্য যাকে তুমি কষ্ট দিয়েছ। আর অভয়ের জীবনে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে ক্ষমা করার কোনো দরকার নেই। ও অনেক আগেই এটা পার করে এসেছে। ও তোমার কাছে এমন একটা অতীত যাকে সে পেছনে ফেলে আসার সিদ্ধান্ত নিয়েছে। আর তুমি? সে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে ক্ষমা করেছ? আমি সেই সব রাতের কথা ভাবলাম যখন একা কাঁদতাম, খিদে, পিঠের ব্যথা, সবকিছুর কথা। না, আমি বললাম, আমি তোমাকে ক্ষমা করিনি, কিন্তু আমি তোমার প্রতি কোনো তিক্ততাও পুষে রাখিনি। তুমি আমার জীবনে শুধু অপ্রাসঙ্গিক, ঠিক যেমন অভয়ের জীবনে। আর আমার মনে হয় এটা ঘৃণার চেয়েও খারাপ, তাই না? আমি তাকে সেখানে ফেলেই চলে এলাম। আর এবার আমি ওই অধ্যায়টা চিরতরে বন্ধ করে দিলাম। আর 1 বছর কেটে গেল। অভয়ের বয়স 28 হল। আমরা বাড়িতে একটা পার্টি দিয়েছিলাম। পার্টির মাঝখানে সে আমাকে একপাশে ডাকল। মা, আমি তোমাকে কিছু দিতে চাই। সে একটা খাম এগিয়ে দিয়ে বলল। ওতে একটা বাড়ির কাগজপত্র ছিল, আমার নামে। অভয়, তোমার এটা করার দরকার ছিল না। হ্যাঁ ছিল। সে আমাকে মাঝপথে থামিয়ে দিল। তুমি নিরাপত্তার দাবিদার মা। তোমার মাথার ওপর যেন সবসময় একটা ছাদ থাকে। এই বাড়িটা তোমার। আমি বাচ্চাদের মতো কেঁদে ফেললাম। 28 বছর আগে আমি একটা বাচ্চাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর আজ আমার নিজের নামে একটা বাড়ি ছিল। আর একটা কথা আছে, সে হেসে বলল। আমি একজনের সাথে দেখা করেছি। কিভাবে? একজন ডাক্তার, রিয়া। ও একজন পেডিয়াট্রিক অনকোলজিস্ট। ও অসাধারণ মা। আর ও আমাকে ঠিক সেভাবেই দেখে, জানো তো। ও আমার সিনড্রোম দেখে না, ও আমাকে দেখে। আমি হাসলাম আর একই সাথে কাঁদলাম। আমার ছেলে প্রেমে পড়েছে। ও এই পার্টিতে আছে, সে একটু লাজুকভাবে বলল। ওই নীল ড্রেস পরা। আমি দেখলাম ও মানুষের সাথে হাসছিল, ওকে খুব মিষ্টি দেখাচ্ছিল। আমি রিয়ার সাথে দেখা করলাম, আর সত্যি ও খুব মিষ্টি একটা মেয়ে। সবচেয়ে বড় কথা, ও আমার ছেলেকে সত্যিকারের ভালোবাসার চোখে দেখত। তারা 2 বছর ডেট করল, আর তারপর তাদের বাগদান হলো। পরের বসন্তের জন্য বিয়ের দিন ঠিক করা হলো। বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে আমরা সোনালির ফোন পেলাম, বিজয়ের মেয়ে। সে এখন 15 বছরের ছিল আর লুকিয়ে ফোন করেছিল। ডক্টর অভয়, সে নার্ভাস হয়ে বলল, এটা আমার বাবার ব্যাপারে। উনি খুব অসুস্থ, প্যানক্রিয়াটিক ক্যান্সার। উনি মারা যাচ্ছেন। উনি বলছেন উনি যাওয়ার আগে শান্তি চান। অভয় আমার দিকে তাকালো। আমি শুধু বললাম যে এটা ওর সিদ্ধান্ত। সোনালি, অভয় বলল, আমার খুব আফসোস হচ্ছে, কিন্তু উনি যেটা চাইছেন আমি জানি না সেটা আমি দিতে পারবো কিনা।
আমি বুঝতে পারছি। সে কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু আপনাদের ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আর আমার বাবাকে হওয়া সত্ত্বেও আপনি আমাকে কখনো আলাদা চোখে দেখেননি। তোমাকে তোমার বাবার ভুলের বোঝা বইতে হবে না, অভয় বলল। ফোন কাটার পর সে ভাবতে লাগল। অবশেষে সে যাওয়ার সিদ্ধান্ত নিল, ওর জন্য নয়, নিজের জন্য, চক্রটা সম্পূর্ণ করার জন্য। আমি ওর সাথে গেলাম। বিজয় একটা সরকারি হাসপাতালে ছিল, একটা সাধারণ ওয়ার্ডে। সে শুকিয়ে হাড়গোড় হয়ে গিয়েছিল, চেহারা ফ্যাকাশে। তুমি এসেছ, সে ফিসফিস করে বলল। সোনালির জন্য, তোমার জন্য নয়, অভয় দূর থেকে বলল। আমি আশা করিনি তুমি আসবে। আমি এটা সহজ করার জন্য আসিনি, অভয় বলল। আমি নিজের জন্য তোমাকে কিছু কথা বলতে এসেছি। বিজয় মাথা নাড়ল। আমি বলতে পারি যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু সেটা মিথ্যে বলা হবে। আমি তোমাকে ক্ষমা করিনি। তুমি আমার সাথে যা করেছ তার জন্য নয়, সেটা তো পার হয়ে গেছে। বরং তুমি আমার মায়ের সাথে যা করেছ তার জন্য। তুমি তাকে একটা সদ্যজাত বাচ্চাকে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছিলে। তুমি তাকে হাড়ভাঙা খাটুনি খাটতে বাধ্য করেছিলে। সে আমার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছে, আর তুমি তোমার পারফেক্ট জীবন বানাচ্ছিলে। বিজয় কাঁদছিল। আমি জানি, এই জন্যেই আমি শান্তিতে মরতে পারছি না, আর তোমার সেটা উচিত নয়, অভয় বলল। এই বোঝাটা শেষ পর্যন্ত বয়ে নিয়ে যাও, কারণ কাজের পরিণতি ভোগ করতে হয়। আমি শুধু চেয়েছিলাম তুমি জানো, বিজয় বলল, যে আমি এখন বুঝতে পারছি। আমি দেখতে পারছি তুমি কতটা অসাধারণ। আমি অন্ধ ছিলাম। আমি একজন অবিশ্বাস্য ছেলেকে জানার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করেছি। ঠিক বলেছ, অভয় উত্তর দিল। তুমি সবকিছু হারিয়েছ, আমার প্রথম হাঁটা, আমার গ্র্যাজুয়েশন, আমার জীবন। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, তুমি এগুলো কোনো বাধ্যবাধকতার কারণে হারাওনি, নিজের ইচ্ছায় হারিয়েছ। কিন্তু আমি তোমাকে একটা জিনিসের জন্য ধন্যবাদ দিই। যদি তুমি থেকে যেতে, তাহলে তুমি আমার শৈশবটাকেই পঙ্গু করে দিতে। তোমার চলে যাওয়া আমাকে স্বাধীন করেছে। আমি ক্ষমার যোগ্য নই, বিজয় ফিসফিস করে বলল। না, কিন্তু আমি তোমাকে এর চেয়েও ভালো কিছু দেব। উদাসীন্য। আমার হৃদয়ে তোমার জন্য আর কোনো জায়গা নেই, আর আমি আমার জীবন খুশিতে বাঁচব, পেছনে না তাকিয়ে। ও, আর পরের সপ্তাহে আমার বিয়ে। আর যদি আমার কখনো কোনো সন্তান হয়, তাহলে সে কেবল একজন দাদাকেই চিনবে, আমার আসল বাবাকে, যদিও তিনি আমার জন্মের আগেই মারা গেছেন। কারণ বাবা তো সেই যে বড় করে, আর তুমি কখনো আমার বাবা ছিলে না। আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। করিডোরে অভয় একটা দীর্ঘশ্বাস নিল। আমি স্বাধীন, সে আমাকে বলল। বিজয় 3 দিন পর মারা যায়। অভয় ভদ্রতার খাতিরে সোনালীকে ফুল পাঠিয়েছিল, কিন্তু শেষকৃত্যে যায়নি। বিয়ের দিন এলো। চার্চ ভালোবাসায় পূর্ণ ছিল। রিয়াকে খুব সুন্দর দেখাচ্ছিল। যখন বরের আসার সময় হলো, তার সাথে হাঁটার জন্য কোনো বাবা ছিল না, কিন্তু মা ছিল। আমি ওর সাথে ওই করিডোর ধরে হাঁটলাম। আমার হৃদয় গর্ভে ফুলে উঠছিল। প্রতিটা পদক্ষেপ ছিল একটা জয়। প্রতিটা পদক্ষেপ ছিল তাদের প্রতি জবাব, যারা বলেছিল এই ছেলে জীবনে কিছু করতে পারবে না। প্রতিটা পদক্ষেপ ছিল সেই মানুষটার প্রতি জবাব, যে নিজের সবচেয়ে বড় আশীর্বাদকে দূরে ঠেলে দিয়েছিল। বেদির কাছে পৌঁছানোর আগে অভয় অতিথিদের দিকে ঘুরে বলল, রিয়ার কাছে ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়ার আগে আমাকে আমার মাকে ধন্যবাদ জানাতে হবে। মা, তুমি আমাকে শিখিয়েছ শর্তহীন ভালোবাসা কাকে বলে। তুমি আমাকে শিখিয়েছ যে আসল প্রতিবন্ধকতা হলো ভালোবাসার অভাব। আজ আমি যা কিছু হয়েছি, তার সব কিছুর কারণ তুমি। সব কিছুর। সেখানে উপস্থিত এমন কেউ ছিল না যার চোখে জল আসেনি। পার্টিতে আমার ছেলেকে প্রথম ড্যান্স করতে দেখে আমি ভাবছিলাম আমরা কত দূর চলে এসেছি। জীবনের পরিহাস। যে মানুষটা আমাদের ছেড়ে গিয়েছিল, সে একাকী এবং অনুশোচনা নিয়ে মারা গেল। আর আমরা, যারা ডিফেক্টিভ ছিলাম, ভালোবাসা আর সফলতায় ভরা একটা জীবন তৈরি করেছি। আজ আমার 63 বছর বয়সে আমি তোমাদের বলছি, প্রত্যেকটা চোখের জল সার্থক ছিল। আর আমি যদি অতীতে ফিরে যেতে পারতাম, আমি কিছুই বদলাতাম না। কারণ প্রতিটি চ্যালেঞ্জ আজ আমার ছেলেকে এই অসাধারণ মানুষটিতে পরিণত করেছে। কিন্তু আমার গল্প শেষ করার আগে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কিছু শিক্ষা যা আমি এই যাত্রায় শিখেছি। প্রথম শিক্ষা, কখনো কাউকে তাদের বাইরের রূপ বা ডায়াগনোসিস দিয়ে বিচার করো না। অভয়ের ডাউন সিনড্রোম আছে, কিন্তু সেটাই তার পুরো পরিচয় নয়। সে একজন দুর্দান্ত ডাক্তার, একজন ভালোবাসাপূর্ণ ছেলে, একজন ভালো মানুষ। সিনড্রোম শুধু তার ডিএনএর একটা অংশ, তার আত্মার নয়। দ্বিতীয় শিক্ষা, একজন মায়ের শক্তি অবিশ্বাস্য। যখন দুনিয়া আমাকে বলেছিল হার মেনে নিতে, যখন বলেছিল যে এটা খুব কঠিন, যে আমার ছেলে কখনো কিছু করতে পারবে না, তখন আমি ওই সব কথা শোনা বন্ধ করে দিয়েছিলাম এবং নিজের মনের কথা শুনেছিলাম। আমি সেটা ছিলাম না যা আমি হতে চেয়েছিলাম, আমি সেটা হয়েছিলাম যা আমাকে হতে হতো।
আর ওই শক্তিটাই আমাদের বাঁচিয়েছিল। তৃতীয় শিক্ষা, ভালোবাসা এবং ত্যাগই হল আসল সম্পদ। বিজয়ের টাকা ছিল, স্ট্যাটাস ছিল, সব কিছু ছিল, কিন্তু তার কাছে ভালোবাসা ছিল না। আর দিন শেষে তুমি কি দিচ্ছ সেটা বড় কথা নয়, বরং তুমি কিভাবে ভালোবাসছ সেটাই আসল। আমার কাছে কখনো টাকা ছিল না, কিন্তু ভালোবাসা ছিল, আর ওই ভালোবাসাই একটা ডাক্তার তৈরি করেছে। চতুর্থ শিক্ষা, কাউকে এটা বলতে দিও না যে তুমি কি করতে পারো আর কি পারো না। মানুষ বলেছিল অভয় কখনো কথা বলতে পারবে না, সে বলেছে। মানুষ বলেছিল সে কখনো স্কুলে যেতে পারবে না, সে গেছে। মানুষ বলেছিল সে কখনো ডাক্তার হতে পারবে না, সে হয়েছে, আর সেরা ডাক্তারদের একজন হয়েছে। অন্য মানুষের চাপিয়ে দেওয়া সীমাবদ্ধতা মেনো না, নিজের সীমানা নিজেই তৈরি করো। পঞ্চম শিক্ষা, ক্ষমা করা জরুরি, তবে সীমানা রাখাও জরুরি। আমি বিজয়কে ক্ষমা করিনি, কিন্তু আমি তার প্রতি ঘৃণাও রাখিনি। আমি তাকে অপ্রাসঙ্গিক করে দিয়েছি। আর এটাই হলো সবচেয়ে শক্তিশালী কাজ যা তুমি করতে পারো। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের নিজের জীবনে জায়গা না দেওয়া। ষষ্ঠ শিক্ষা, শিক্ষা এবং ছোটবেলা থেকেই উদ্দীপনা সবকিছু বদলে দেয়। যদি আমি অভয়ের সাথে থেরাপি না করতাম, যদি আমি ওকে উৎসাহিত না করতাম, যদি আমি ওর শিক্ষার জন্য লড়াই না করতাম, তাহলে হয়তো ওর জীবন অন্যরকম হতো। স্পেশাল নিডসের বাচ্চাদের দ্বিগুণ বিনিয়োগ দরকার, দ্বিগুণ ভালোবাসা দরকার, দ্বিগুণ পরিশ্রম দরকার, কিন্তু তার ফল অমূল্য। সপ্তম শিক্ষা, তুমি একা নও। যখন আমি নিজেকে সবচেয়ে বেশি হেরে যাওয়া মনে করতাম, তখন ছোট ছোট সাহায্য এসেছিল। একজন দয়ালু নার্স, একজন বুঝদার প্রিন্সিপাল, একজন নিবেদিত প্রাণ ডাক্তার। সাহায্য চাইতে ভয় পেও না। সাপোর্ট গ্রুপ খোঁজো, এমন মানুষ খোঁজো যারা তোমাকে বুঝবে। তোমাকে একাই সবকিছু করতে হবে না। অষ্টম শিক্ষা, প্রত্যেক শিশুর নিজস্ব একটা সময় থাকে। অভয় অন্যদের চেয়ে দেরিতে কথা বলতে শুরু করেছে, দেরিতে হাঁটতে শুরু করেছে, কিন্তু সে শুরু করেছে। তুলনা করো না, নিজের বাচ্চার সাথে ধৈর্য ধরো। প্রতিটা ছোট ছোট অগ্রগতি উদযাপন করো। প্রতিটা পদক্ষেপ, প্রতিটা হাসি, সবগুলোই এক একটা জয়। নবম শিক্ষা, নিজের স্বাস্থ্যের যত্ন নাও। আমি এত কাজ করেছি যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। যদি অভয় আমাকে জোর না করত, হয়তো আজ আমি ওর বিয়েটা দেখতে পেতাম না। তুমি ভেঙে পড়লে কারোর যত্ন নিতে পারবে না। একটু বিশ্রাম নাও, খাও, ডাক্তারের কাছে যাও। দশম এবং শেষ শিক্ষা, ভালোবাসা সবসময় জয়ী হয়, সব সময়। এটা যত কঠিনই হোক না কেন, যত কষ্টের হোক না কেন, ভালোবাসা ঠিকই পথ খুঁজে নেয়। বিজয়ের কাছে সবকিছু ছিল, কিন্তু ভালোবাসা ছিল না, আর সে শূন্য হাতে মারা গেছে। আমাদের কাছে কিছুই ছিল না, কিন্তু ভালোবাসা ছিল, আর আমরা সবকিছু তৈরি করে নিয়েছি। আজ যখন আমি আমার ছোট্ট ব্যালকনিতে দাঁড়িয়ে করলবাগের সকালের শব্দ শুনি, আমি পেছন ফিরে তাকাই আর হাসি। সেই 28 বছরের মেয়েটি, যে ভয় পেয়েছিল, দিশেহারা ছিল, একা ছিল, সে একজন যোদ্ধা হয়ে উঠেছিল। যে বাচ্চাটিকে দুনিয়া ডিফেক্টিভ বলেছিল, সে একজন চিকিৎসক হয়ে উঠেছে। অভয় এখন রিয়াকে নিয়ে তার জীবনে স্বপ্নগুলো পূরণ করে যাচ্ছে। আর আমি শান্তিতে আছি। আমি জানি যে আমি আমার দায়িত্ব ভালোভাবে পালন করেছি। আমি কেবল একজন ছেলেকে বাঁচিয়ে রাখিনি, আমি এমন একজন মানুষকে তৈরি করেছি যে পৃথিবীটাকে বদলে দিচ্ছে। প্রতি বুধবার আমি হাসপাতালে যাই, যেখানে আমি স্পেশাল নিডসের বাচ্চাদের মায়েদের জন্য একটা সাপোর্ট গ্রুপ শুরু করেছি। আমি তাদের আমার গল্প শোনাই, আমি তাদের আশা দিই। আমি তাদের বলি যে হ্যাঁ, এটা খুব কঠিন, হ্যাঁ তোমরা কাঁদবে, হ্যাঁ তোমরা ক্লান্ত হবে, কিন্তু হ্যাঁ, এই লড়াইটার দাম আছে। হ্যাঁ, তোমার বাচ্চা অসাধারণ কাজ করতে পারে, হ্যাঁ ভালোবাসা জয়ী হবে। আর যখন দেখি ওই মায়েদের আশা ফুরিয়ে যাচ্ছে, তখন আমি তাদের অভয়ের একটা ছবি দেখাই। সাদা কোট পরে হাসি মুখে শিশুদের চিকিৎসা করছে। আর আমি বলি, এটা আমার ছেলে, ওর ডাউন সিনড্রোম আছে, আর ও মানুষের জীবন বাঁচায়। তখন তাদের চোখে আমি ঠিক সেটাই দেখতে পাই যা আমি 18 বছর আগে অনুভব করেছিলাম, আশা। মাঝে মাঝে আমি ভাবি, যদি বিজয় থেকে যেত তবে কি হতো? অভয় কি আজও এতটা দুর্দান্ত হতো? হয়তো, কিন্তু হয়তো ওর আলোটা ম্লান হয়ে যেত। হয়তো বিজয়ের কুসংস্কার, তার লজ্জা, তার রাগ ধীরে ধীরে আমার ছেলেকে ভেঙে দিত। তাই অদ্ভুতভাবে আমি কৃতজ্ঞ। তার চলে যাওয়াটা আমাদের উড়ার আকাশ দিয়েছিল।
গত মাসে অভয় আর রিয়া আমাকে জানালো যে তারা মা বাবা হতে চলেছে। আমি দাদি হতে চলেছি। যখন অভয় এই খবরটা দিল, সে আমাকে জিজ্ঞেস করল, মা, যদি বাচ্চাটারও ডাউন সিনড্রোম থাকে তাহলে তোমার কি খারাপ লাগবে? আমি ওর মুখটা দুহাতে ধরে বললাম, আমার সোনা ছেলে, যদি তোমার বাচ্চা তোমার অর্ধেকও অসাধারণ হয় তবে সে একটা আশীর্বাদ হবে, সিনড্রোম থাকুক বা না থাকুক। ওর চোখে জল চলে এলো। ও আজও সেই ছোট্ট ছেলেটা যে তার মায়ের সমর্থন চায়। ও আজও আমার বাচ্চা। আর এখন যখন আমি এই গল্পটা শেষ করছি, আমি তোমাদের কাছে কিছু চাইতে চাই। যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, যদি তুমি কিছু শিখে থাকো, যদি তুমি কিছু অনুভব করে থাকো, তাহলে প্লিজ লাইক বাটনটা চাপো। এটা আমাকে বোঝায় যে এই গল্পগুলোর একটা অর্থ আছে। কমেন্ট করে আমাকে জানাও তুমি কোন শহর থেকে দেখছো। আমাকে জানাও যদি তুমি এমন কাউকে চেনো যাকে ছোট করা হয়েছিল কিন্তু সে সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছে। আমাকে জানাও যদি তুমি এমন একজন মা হও যে লড়াই করছে আর তার একটু আশা দরকার। আমাকে জানাও যদি তুমি এমন একজন বাবা হও যে অনুশোচনা করছে আর ক্ষমা চাইছে। আমাকে জানাও যদি তুমি ডাউন সিনড্রোম বা অন্য কোনো শারীরিক কন্ডিশন থাকা এমন একজন তরুণ হও যে স্বপ্ন দেখছে। আর তুমি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে এখনই করো। প্রতি সপ্তাহে আমি এমন সত্যি গল্প নিয়ে আসি, সংগ্রামের, বিজয়ের, ন্যায়ের, ভালোবাসার। বেল বাটনটা চাপো যাতে প্রতিটা নতুন গল্পের নোটিফিকেশন তুমি পাও। আর যদি তুমি চ্যানেলটিকে আরও সাপোর্ট করতে চাও তবে মেম্বার হয়ে যাও। তোমাদের প্রত্যেকের ভালোবাসা আর সাপোর্ট আমার হৃদয়ে আছে। আমি তোমাদের সবাইকে আমার ভালোবাসা আর আশীর্বাদ পাঠাচ্ছি। আর মনে রেখো, কখনো কাউকে তোমার মূল্য নির্ধারণ করতে দিও না। তুমি কে তা তোমার ক্রোমোজোম দিয়ে ঠিক হয় না, তোমার হৃদয় দিয়ে ঠিক হয়। তুমি কি করতে পারো তা অন্যদের মতামত দিয়ে ঠিক হয় না, তোমার পরিশ্রম দিয়ে ঠিক হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালোবাসা সবসময় 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 পথ খুঁজে নেয়। যদি তুমি একজন স্পেশাল নিডসের বাচ্চার মা হও, আমার কথা শোনো, তুমি একা নও। এটা কঠিন হবে, তুমি কাঁদবে, তোমার ভয় লাগবে, কিন্তু আমার দিকে তাকাও, আমি পেরেছি। আর আমি যদি পারি সেই 28 বছরের মেয়েটা যার কাছে কিচ্ছু ছিল না, কেউ ছিল না, তাহলে তুমিও পারবে। তোমার বাচ্চা পৃথিবীকে বদলে দিতে পারে। ওদের একটা সুযোগ দাও, নিজের উপর বিশ্বাস রাখো আর কখনো হাল ছেড়ো না। আমার প্রিয় দর্শক, আজকের গল্প এখানেই শেষ, কিন্তু আসল গল্প, অভয়ের গল্প এখনও চলছে। সে রোজ শিশুদের জীবন বাঁচাচ্ছে, সে রোজ মানুষকে অনুপ্রাণিত করছে, সে রোজ প্রমাণ করে যাচ্ছে যে কোনো কিছুই অসম্ভব নয়। আর আমি কেবল একজন গর্বিত মা যে এগুলো দেখে আর ভাবে এই সব কিছুর দাম ছিল। প্রতিটা চোখের জল, প্রতিটা ব্যথা, প্রতিটা কষ্টের দাম ছিল, কারণ শেষমেশ ভালোবাসা জিতেছে। আমাকে শোনার জন্য ধন্যবাদ, আমার গল্প শেয়ার করার জন্য ধন্যবাদ। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততদিনের জন্য নিজের এবং নিজের প্রিয়জনদের খেয়াল রেখো। আর মনে রেখো, তুমি যতটা ভাবো তার চেয়ে তুমি অনেক বেশি শক্তিশালী। নমস্তে। ভাববান তোমাদের আশীর্বাদ করুন।